ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড স্টাফ, আজকের দিনে আমরা পেয়েছি আমাদের মাননীয় বাগচি বাবুর বদলে গঙ্গাধর বাবুর মতন 5 স্টার অতিথিকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুবই খুশি। আমি আন্তরিকভাবে ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের গঙ্গাধর স্যার অনেক কাজ করবার আশা নিয়ে এখানে আমাদের কাছে এসেছেন। আমরাও তার সঙ্গে এটাই শপথ করি যে এই কলেজের বিকাশের জন্য আর ডিসিপ্লিন বজায় রাখবার জন্য, সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা সবাই তার সঙ্গে থাকবো। এই দেশভক্তির গান চালাও। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড স্টাফ, আজকের দিনে আমার এই জুনিয়র কলেজকে সম্মান জানাতে ইচ্ছে করছে, কেননা নতুন আসা বাংলা টিচার ভেঙ্কটেশ বাবুকে আপনাদের সবার সামনে মালা পড়াতে মন চাইছে। কেন পড়াতে চাইছি? কারণ আমাদের এই গ্রাউন্ডে আমাদের ডিয়ার ভেঙ্কটেশ বাবু কাবাডি 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 খেলে অনেক পরিশ্রম করে অনেক বড় হয়েছেন। তো এমনই হলো আমাদের শিক্ষার্থীরা। শুধু এইটুকুই নয়, কত সমস্যার মুখোমুখি হয়ে আমাদের ভেঙ্কটেশ বাবু এই অবধি পৌঁছেছেন। পড়াশোনার পর ইনি কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, কালেক্টর কিংবা আইপিএস অফিসার হতে পারতেন, কিন্তু এই সব না করে উনি ঠিক করেছেন যে উনি টিচার হবেন, আর তাও আবার আমাদের এই জুনিয়র কলেজে। স্যার, মালাটা পরিয়ে বাকিটা বলুন। আর শুধু এইটুকুই নয়, আমাদের প্রিয় ভেঙ্কটেশ বাবুর আপনাদের সবার সঙ্গে অনেক কথা বলার আছে। মালায় আর ফুল নেই স্যার, এবার পরিয়ে দিন। I'm sorry, ভেঙ্কটেশ বাবু। স্যার একটা ডাউট ছিল। আমি ভিতরেও এলাম না আর তোমার ডাউট শুরু হয়ে গেল। বলো কি বলতে চাও? সরি স্যার, মাস্টারমশাই মানে তো ন্যারো শার্ট, পাজামা, ধুতি, শ্রীকৃষ্ণের মতন যেন তাকে দেখতে হয়, কিন্তু আপনি তো স্যার পুরো হলিউডের হিরো। যাক, শুরুটা তো ভালো হলো। স্যার আপনাকে গুড মর্নিং বলবো না নমস্কার বলবো? মন দিয়ে পড়াটা শোনো, তাহলেই হবে। এই যে আমাকে দেখে উঠে দাঁড়িয়েছো, এটাই যথেষ্ট। বসো। স্যার, একজন বাংলার স্যার হয়ে বাংলার ক্লাসে এসে বাংলার বিষয়ে ডাউট করছেন, এটা ঠিক নয় স্যার। আর এত দুশ্চিন্তা আর এত অপমান। এইসব কথা বাদ দাও। জানবে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন আছে, বুঝলে? আমিও তোমাদের মতো স্কুলে পড়েছি। এই ধরো চেয়ারের পায়া কেটে দেওয়া, টেবিলের নিচে মোমবাতি রাখা, এইসব বদমাইশি আমিও করেছি। ছি, এসব তো অনেক পুরনো হয়ে গেছে স্যার, আমাদের লেভেল অনেক উঁচু। হ্যাঁ, খুব লেভেল তোমার। সবকিছু ছেড়ে বোম বানিয়েছো নাকি? এরকম কোনো ব্যাপার না, আমরা তো খুব ভালো। খুব ভালো স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট। আমার ওপর দেখছি তোমাদের খুব বিশ্বাস। চলো ঠিক আছে, এবার পরিচয় পর্বটা সারি। তোমার নাম বলো। মনোময় ভট্টাচার্য। খুশি হলাম, খুব ভালো গান করে। নেক্সট। আমার নাম দেব। তাহলে পাশের জনের নাম কি? জিৎ। ইয়ার কি কম করো। তোমার নাম? ভেঙ্কটেশ স্যার। আমি তোমাকে আমার নাম জিজ্ঞেস করিনি। যেটা আপনার নাম সেটাই আমার নাম স্যার। সত্যি খুব ভালো, আমার মতো খুব বড় হও। চলো শুরু করি। গুড মর্নিং ম্যাম। এক্সকিউজ মি, বলুন। আমার ক্লাসে আপনি কি করছেন? আরে, এখন আপনার ক্লাস? দেখুন, এটা ইংলিশ পিরিয়ড, বাংলা পিরিয়ড নয়। আমাকে আমার ক্লাস নিতে দিন, এটা আমার ক্লাস। স্টুডেন্টস, তোমরা বলো। স্যার তো আমাদেরকে বলতেই দিলেন না। হ্যাঁ? না না, রুটিনে তো বাংলা ক্লাসই লেখা আছে। ম্যাডাম, ইউ আর নো কনফিউজড। নো নো নো, ইউ আর কনফিউজড। না না, আপনি ডায়েরিটা খুলে দেখুন। আপনি আমায় শেখাচ্ছেন? আপনি নতুন এখানে এসেছেন, আমি নই। আমি সিনিয়র, আপনি জুনিয়র। আমি 3 বছর ধরে এখানে চাকরি করছি, তাই আপনার যাওয়া উচিত। বয়েজ, ওনার চলে যাওয়া উচিত। খুব ভালো স্পিচ দেন তো আপনি। নেক্সট ইলেকশনে দাঁড়িয়ে যান। আমি আসছি, এটাই বললাম। ওই টিচারের নাম বলতে পারবে? রোজা। দেখলে তো, তোমাকে ঢপের চপ ভালো করে খাইয়ে দিল মেয়েটা। রোজা টিচার নয় রে ভাই, সেকেন্ড ইয়ার স্টুডেন্টও। ওই মেয়েটা ক্লাসে ফার্স্ট, খেলাধুলায় ফার্স্ট, গানে ফার্স্ট, আর এখন দেখছি বোকা বানানোতে ফার্স্ট হয়ে গেছে। খুব তো বলছিলে তোমাদের নাকি লেভেল অনেক উঁচু। এবার বুঝতে পারছি তোমাদের লেভেলটা আসলে কি। ছাড়ো, বাদ দাও। কিন্তু রোজা বলে মেয়েটাকে একটু আমিও দেখি মূর্তিটাকে। ক্ষমা করে দিন স্যার, আমার খুব ভুল হয়ে গেছে। আই এম ভেরি সরি। কি হলো এটা? আমি তোমাকে দাঁড়াতে বললাম আর তুমি বসে পড়লে। গেট আপ। এরকম কাজ কেন করলে?
ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন স্যার, নিউটনস ল। জানি তোমার ব্যাপারে সব শুনেছি, খেলাধুলোয় ফার্স্ট, গানেতে ফার্স্ট, পড়াশোনায় ফার্স্ট, সবেতেই ফার্স্ট, থ্যাংক ইউ স্যার। কিন্তু বিহেভিয়ারে একদম লাস্ট। আরে ভেঙ্কটেশ, হ্যাঁ আরে আমি ডিকিউ টিকিউ, মনে নেই? ট্রেউ ট্রেউ ট্রেউ। কি হলো, আমাকে চিনতে পারলি না? আমি হলাম তুকারাম, তো ছোটবেলার বন্ধু। আমাকে চিনতে পারছিস না? চিনতে পারছিস না? চিনতে পারলে পাগল হয়ে যাবি। তুই এখন এখানেই আছিস? হ্যাঁ, এখানেই তো আছি। আমি প্রত্যেক ক্লাসে দুবার করে পড়ে একেবারে 10 বছরে এখানে এসেছি, যাতে আমার পড়াশোনাটা ঠিকঠাক হয়ে যায়। জানিস সোজা, জানিস সোজা, একসময় আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম, একেবারে বেস্ট ফ্রেন্ড। আজকে তো ওকে এখানে দেখছিস, কিন্তু এক সময় না ও মেয়েদের বাথরুমের সামনে একেবারে ঘোরাঘুরি করতো। কারাম, ওই কথার কোনো মানে নেই। আমরা একসাথে পড়তাম তো ঠিক আছে, কিন্তু এখন এই তুই করে কথা বলা আমাকে বন্ধ কর। একদম চুপ কর, তুই একটা স্টুডেন্ট, চুপচাপ ওখানে গিয়ে বস। যা। এমনটাই হয়, এমনটাই হয়। নিজের গ্রামকে, যে জন্ম দিল সেই মাকে, যেখানে পড়াশোনা করছি সেই জায়গাকে, সব কিছু ভুলে গেছি। কিচ্ছু মনে নেই না? সরে যা আমার কামরা থেকে, সরে যা। এই তুই হাসছিস কেন রে? দেখো দেখে দেখ, স্যার বলতে হবে। হ্যাঁ, আমাকে শেখাতে এসেছে আমাকে। স্টপ ইট! কি হচ্ছে এগুলো? কি হয়েছে? হাসছো কেন? হাসার কোনো কারণ আছে? এইরকম আরো 4টে পাগল এলে স্কুলটা একদম পাগলাগারদ হয়ে যাবে, বুঝেছো? ওহো, what a dashing personality. Such a handsome. কি হলো? বাংলা ক্লাসে ইংরেজি বলা হচ্ছে? বসে পড়ো, বইটা দাও তো। তো আজ তোমাদের কি হলো? কি হলো? কোথায় যাচ্ছ? হ্যাঁ, বসে পড়ো। হ্যাঁ, আজ প্রথম দিন, একটা লাইন পড়াতে না পড়াতেই বাড়ি যাওয়া প্ল্যান করছো? বসে পড়ো, বসো। তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছ? সরি স্যার, গেমস পিরিয়ড, ড্রিল মাস্টার ভীষণ স্ট্রিক্ট। আরে এই, আরে, আরে ভাই বিশু, আমাদের পাশের ফ্ল্যাটে থাকবার জন্য এসেছে। ঠাকুমা, তাহলে শোনো, ওর জন্য কফি তুমি বানিয়ে দাও জানো তো। যে কলেজে আমি পড়তাম সেই কলেজেরই প্রফেসর হয়ে আমি জয়েন করেছি। ওই গ্রামেই আমি সেটেল হয়ে গেছি। আর তুমি বলছো আমি কি ভাই, কবে বিয়ে ভেঙ্কটেশ করবো? বাবু? হ্যাঁ? কার সঙ্গে কথা বলছো? দেয়ালে টাঙানো ঠাকুমার ছবির সঙ্গে। আই দেওয়ালে টাঙানো ছবির সঙ্গে কথা বলছে। তুমি ভাই অদ্ভুত লোক মাইরি। যতদিন বেঁচে ছিল ততদিন তার সঙ্গে কথা বলেছো, মারা যাওয়ার পর সমাধির সঙ্গে কথা বলেছো, আর এখন তার ছবির সঙ্গে কথা বলছো। তুমি ভাই অদ্ভুত লোক সত্যি। আরে ও শর্মাবাবু, আমি যখন গ্রাম ছাড়লাম তখন আপনার কোনো ডাকনাম ছিল না, তাই না? তাহলে সব স্টুডেন্ট আপনাকে গুটি কচুরি শর্মা বলে কেন ডাকে বলুন তো? আসল ব্যাপারটা হলো আমার একটা গাল একটু কচুরির মতো ফুলে আছে তো, আচ্ছা। একটা সাইড থেকে কচুরির মতো দেখতে লাগে, সেই জন্যই সবাই আমার ওই নামে ডাকে। কিন্তু তুমি নামে ঠিক ডাকবে আছে আমাদের গুটি কচুরি শর্মা বাবু। অগো শুনছো, ভেঙ্কটেশকে এখন কফি দেওয়ার কোনো দরকার নেই। আরে রে রে রে, দাদা কি করছো? আরে এই বয়সে এত বোঝা কেউ টানে নাকি? সত্যি ভাগ্য কি খেলা দেখায়। তুমি এদিকটা আসো তো, তুমি এদিকটা এসো না। আরে এদিকটা এসো। আরে তুমি সরো না, এখানে এটা তো দাঁড়াও, আমি আমাদের করে স্যারের দিচ্ছি। স্কুটার। এদিকটা এসো। এটা কি দাদা? এটা তো মনুষ্যত্ব, আমি করে দিচ্ছি, দাঁড়াও। ওই দেখ। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি হলো স্যার, মাসল প্র্যাকটিস তোমরা করছেন এখানে কি নাকি? করছো? হলিডে মানে হলো হস্টেলে বসে পড়াশোনা করা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নয়। যে কে ঝুলছে, কে রিক্সা চালাচ্ছে, আর কে আইসক্রিম বিক্রি করছে, এগুলো নয়। যাও যাও যাও, গিয়ে পড়াশোনা Sorry, করো। sir. হ্যাঁ। এই ছবিটা বানিয়ে কে নিজের সময় নষ্ট করেছে সেটা আমি ভালো করে জানি। এই বেকার মানুষদের নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করব না। দাও বই দাও, তোমারটা চাই না। আমারটা নেবেন না? কেন নেবেন না? কথা বাড়িও না প্লিজ। ভারতী তুই থাম। কি হয়েছে স্যার? ওরটাতে কি বেশি লেখা আছে আর আমারটাতে কম?
আমার এর জবাব চাই। আমি এর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। স্যার কাল তো বই খুলতে না খুলতেই ঢং 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 করে ঘন্টা বেজে গেছিল। আজ রোজার সঙ্গে এরকম ভাবে ঝামেলা করতে থাকলে আবার তো ঢং ঢং করে ঘন্টা বেজে যাবে। এইভাবে প্রত্যেক ঘন্টায় যদি ঝগড়া করতে লাগা হয় তাহলে তো জীবনটাই ঘন্টা। ভগবান আমাদের রক্ষা করো। কারণ কথা বেশি বললে কিন্তু ঘন্টা পরে বাজবে। প্রথমে ঘন্টা এনে তোর মাথার ওপর বাজাবো। বসে পড়। একটা মেয়ে এই সেই মেয়েদের কথা আর পারি বসে না। পড়ো। আর একটা কথা বললে ক্লাসের বাইরে বের করে দেবো। বসে পড়। নারী হলো পৃথিবীর অপরিহার্য, তিনি হলেন সৃষ্টির আধার। বাহ কি চেতনা স্যার, সেন্টিমেন্ট জেগে গেল তো স্যার। একটু ডিপলি টাচিং স্যার। তোমরা তিনজন মিলে আমাকে টাচ করো না, বসে পড়ো। একটা মেয়ের জন্মের পরেই সে সম্পূর্ণ মহিলা হয়ে যায় না। জন্ম হওয়ার পরই তার সম্ভাবনা তৈরি হয়। যৌবন লাভের পর 50% পূর্ণ হয়। তারপর যখন বিয়ে হয় তখন 75% লাভ করে। তিনি যখন একটা সন্তানের মা হয় তখন তিনি 100% মহিলা হন। এইভাবে পুরো 100% পরিপূর্ণ মহিলাকে উঠে দাঁড়াও। কি করছো তুমি? ঠোঁটটা শুকিয়ে যাচ্ছিল স্যার। তো তোমার এখন ঠোঁট ধোয়ার কি দরকার ছিল? কি স্যার, ছোটখাটো ব্যাপার নিয়ে আপনি আমার সঙ্গে ঝগড়া করেই যাচ্ছেন। ডিয়ার ফ্রেন্ড, ঘরের বাইরে রোদ আর ক্লাসরুমে এসে গেলেই ঠান্ডা, তাতে আমাদের ঠোঁট শুকিয়ে যাবে তো। তুকারাম, তুমি কি করবে? গুড। মালতি, তুমি বলো তুমি কি করবে? ফ্রেন্ডস, হ্যাঁ রে। তোমরা সবাই মিলে কি করবে সেটা স্যারকে একটু দেখাও। দেখুন দেখুন, আপনার ঠোঁটও শুকিয়ে গেছে। হ্যাঁ, তুমি তো ভাবছো তুমি অনেক কিছু করে ফেলেছো, তাই তো? তুমি অনেক বড় বুদ্ধিমতী। যাও এবার নিজের জায়গায় গিয়ে Thank বসো। you, sir. বসো। নারী একদম নাটক করবি না। আজ থেকে এক সপ্তাহ তুই ক্লাসের বাইরে থাকবি। এনে ধর। ভাই তোকে দাঁড়িয়ে থাকতে হবে। পুরো এক সপ্তাহ দাঁড়িয়ে থাকলে আমি তো মরে যাবো। আর কি রে ভাই, এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস কেন? চোখে জল আসবে তো কি হবে? ম্যাডাম ভেঙ্কটেশ আমাকে এক সপ্তাহের জন্য বাইরে বের করে দিয়েছে। আমি তো একবারে গেছি। ছাড় তোরা যাতা। আরে তুই না এলে বোর হয়ে যাবো ভাই। আরে ভাই গুড মর্নিং স্যার। বসে পড়ো। কাল আমি একটা বড় মহাপুরুষকে ক্লাসের বাইরে থাকতে বলেছিলাম। বেঞ্চে উঠে দাঁড়া। কাকে স্যার? তুই শাস্তি মুকুব করে দিন। ভদ্রভাবে দাঁড়া বলছি। শুনুন, মন দিয়ে শুনুন স্যার, একটু বোঝার চেষ্টা করুন, নইলে খুব সমস্যা হয়ে যাবে। কিন্তু আমি যদি দাঁড়িয়ে পড়ি না, সব মেয়ে এখান থেকে কেটে পড়বে। আমার তাতে কিচ্ছু আসে যায় না, তুই দাঁড়িয়ে পড়। ও তাই বুঝি? নিন তাহলে ঠেলা সামলান। হ্যাঁ, দাঁড়া। এটা কিসের অবতার বাবা? গো অবতার। ঘন্টাটা? এটা ইন্টারভিউলে বাজানোর জন্য। তাই নাকি? তাহলে বিকেল বেলায় গরুর মতো ঘন্টা বাজাতে বাজাতে কলেজে তুই 200 রাউন্ড দৌড়াবি, এটাই তোর পানিশমেন্ট। আরে ভাই, সুন্দর কাণ্ড। রামায়ণ মহাকাব্যে এক অপরূপ দৃশ্যের অন্যতম নাম। শ্রীরামচন্দ্র একজন বীর আর সীতা দেবী একজন সুন্দরী। আর শুধু এটাই না, বানর রূপে পরিচিত হনুমানও সুন্দর। এমনটাই সুন্দর কাণ্ডে লেখা আছে। এই কি হলো? এই কি হলো? কি হলো? কোথা থেকে এলো আওয়াজটা? এই আওয়াজটা কোথা থেকে? কি হলো? এই, কোথায় আওয়াজ? দেখ না। কি হলো? এই আওয়াজটা কোথা থেকে দেখো? আচ্ছা, এটা কি? ইউজ করা ব্লেড স্যার, আপনার কোনো কাজে এটা না। তো আমিও জানি, কিন্তু এটা দিয়ে তুমি কি করছো? আপনি সুন্দরকাণ্ড পড়াচ্ছিলেন, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম স্যার। দেখো, এটা ঠিক করো যে এই ক্লাসে তুমি থাকবে না আমি থাকবো, ভেবে নাও। সরি স্যার, আমি চলে যাচ্ছি। স্যার, প্রিন্সিপাল স্যার। সবাই দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। ডিও এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। ভেঙ্কটেশ বাবু, ইনি আমাদের ডিও সাহেব, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইনি ভেঙ্কটেশ বাবু, নতুন টিচার। নমস্কার স্যার। ও নমস্কারের দোহাই দিয়ে তুমি বেঁচে যাবে তাই ভাবছো, তাই না? আমি কিন্তু খুব শক্ত লোক,
বাচ্চাদের কি পড়াচ্ছ সেইটা যদি আমি প্রশ্ন করি আর তখন যদি না পারে তখন তোমার কিন্তু চাকরি যাবে, বুঝেছো? এমন ব্যাপার নয়, স্যার। কবে তুমি পড়ানো শুরু করেছো আমি কিন্তু কিছু জানি না। আমি এখানে এসে গেছি, যারা কাজ করে না তাদের আমি এবার থেকে বার করা শুরু করবো, বুঝেছো? কিন্তু স্যার, নো নো নো, ওয়েস্ট, সবকিছু ওয়েস্ট। আমি প্রশ্ন করছি, ডিয়ার স্টুডেন্ট, আপনাদের মধ্যে কেউ সুন্দরকাণ্ডের ব্যাপারে কিছু বলতে পারবে কি? পারবে না? কেউ বলতে পারবে না? আমি বলতে পারবো স্যার। বলো। মানুষের জীবনে সবচেয়ে যেটা অসহ্যকর সেটা হলো দুঃখ। স্বামীর থেকে অনেক দূরে গিয়ে সুদূর লঙ্কায় সীতা দেবী এই দুঃখের মধ্যে রয়েছেন। রাম তার স্ত্রীর খোঁজ না পেয়ে এই দুঃখের মধ্যে রয়েছেন। আর ঠিক এই সময় হনুমান সেখানে উপস্থিত হয়। রামের দেওয়া আংটি তাকে দেখানোর পর সীতা দেবী কি খুশিই না হন। সীতা বেঁচে আছে কথা জানতে পেরে শ্রী রামচন্দ্র চিন্তামুক্ত হন। এই দুঃখ ভরা হৃদয়কে সৌন্দর্যের মাধ্যমে প্রতিফলিত করাই সুন্দরকাণ্ডের বিষয়, যেটা স্যার বলছিলেন। তখনই আপনি চলে এলেন। ভেরি গুড। যেমন একটা চাল টিপলেই বোঝা যায় যে সব চাল সিদ্ধ হয়েছে কিনা, ঠিক তেমনই একটা প্রশ্নেই বোঝা যায় যে গুরু কেমন। কারেক্ট। হ্যাঁ, ইউ আর সো ব্রিলিয়ান্ট sir. বাবা। গুড 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 গুড, ভেরি গুড। কিপ ইট আপ ভেঙ্কটেশ বাবু, গড ব্লেস ইউ বাবা। চলো। স্যার, তাহলে আমি বাইরে চলে যাই? ভেঙ্কটেশ স্যার, আপনার থেকে তো মেয়েটাই বেশি ভালো জানে। আপনার নলেজ পুরো বেশ। তুকারাম, হ্যাঁ। আমি তোমাকে কত রাউন্ড দৌড়াতে বলেছিলাম? জানি জানি, 200। ওটাকে 500 করে দাও। আরে আরে, থাম থাম, এত আনন্দ কিসের? আজ কোনো উৎসব আছে নাকি? ওর আমি ভেবে নেই, আমাদের সায়েন্স মাস্টার আসেনি, তাই জন্য আমরা মস্তি করছি। ইস, তোরা কি লাকি। আমার আবার অঙ্কের ক্লাস আছে, কি বোরিং। আসছি রে। এক্ষুনি চলে যাবি? একটু টাইম পাস করে যা। দুটো প্রেমের কাঁটা আমার গায়ে ফুটিয়ে দিয়ে জানা ঠিক আছে রে রাজা। কজরারি আরে শুনুন ভেঙ্কটেশ বাবু, আজ সেকেন্ড ইয়ারের সায়েন্স টিচার আসেননি, একটু ক্লাসটা নিয়ে নিন ওনার। কি বলছেন স্যার? আমি তো বাংলার টিচার। আরে বিড়াল যদি রাস্তা কেটে দেয় তাহলে রাস্তার কি কোনো ক্ষতি হয়? এরা সব পাক্কা শয়তান, মাঠে চলে এলে খুব ঝামেলা হয়ে যাবে। আপনি কিছু একটা ম্যানেজ করুন, যান না। ও, কজরারি কজরারি তেরে কালে কালে। অ্যাটেন্ডেন্স। কি ব্যাপার, সবাই বাংলার 5-এর মতো মুখ করে কেন? ব্যাড লাক স্যার, সায়েন্স মাস্টার আসেনি ভেবে আমরা একটু নাচ গান করছিলাম, মস্তি করবো ভেবেছিলাম, কিন্তু আপনি এসে তো মজাটাই মাটি করে দিলেন। ওহো, এই ব্যাপার। তাহলে তোমরা মজা চাও না পড়া চাও? দুটো হলেই বেশ হয় স্যার। ঠিক আছে, তোমরা যদি মজা চাও তাহলে তোমাদের কাজেরারেই গাও, আর আমি সেটাকে সুন্দরকাণ্ড ভেবেই শুনে নেব। চলো ধরি আজ ভালোবাসার গান, জিতে নিতে মন ওয়েলকাম। শিখে নিতে আজ ভালোবাসার গান, হবে যে মজা। ভুলে গিয়ে তাই মস্তি মজায় আজকে শুধুই গান গেয়ে যায়। হে রাহুল। ইয়েস স্যার। এই প্রণাম। আজি স্যার। মন কেন যে মানে না, কেন তুমি কিছুই বোঝো না? সোনিয়া। ইয়েস স্যার। সুষমা। হাই স্যার। কেন ভয় কিছুতেই লাগে না? প্রেমে পড়লে এসব হয় না। যদি তোমার মনে হয় যে কিছু বলো না তুমি আমায়, আমি বলতে তোমায় রাজি, শুধু তোমায় আমার চাই। হ্যাঁ তুমি, হ্যাঁ আমি, প্রেমে যে
মাস্তি মজায় আজকে শুধুই গান গেয়ে যাই। চলো ধরি আজ ভালোবাসার গান, জিতে নিতে মন ওয়েলকাম। কপিল, ইয়েস স্যার। এই সলমান, আছি স্যার। আজ গানের স্রোতে ভেসে যাও। চলো কথা বলে না শিখে নাও। এই শিলা, আমি এখানে মুন্নি, এসেছি। চলো প্রাণ ভরে আজ বেঁচে নি। চলো হাওয়াতে খুশি উড়িয়ে দিই। এই দুদিনেরই জীবনে যে ভালোবেসে যায়, শুধু সেই তো বোঝে ভালোবাসার মানে কি বোঝায়। হ্যাঁ তুমি, হ্যাঁ আমি, প্রেমে যে হলাম দিওয়ানি। ভুলে গিয়ে তাই মাস্তি মজায় আজকে শুধু গান গেয়ে যাই। চলো ধরি আজ ভালোবাসার গান, জিতে নিতে মন ওয়েলকাম। ভুলে গিয়ে তাই মাস্তি মজায় আজকে শুধু গান গেয়ে যাই। এরঙ্গা, হোয়াট ইজ দিস? এটা কি ধরনের অসভ্যতা? আমি কি করতে পারি ম্যাডাম? যখনই বল চুরি ওই দিকেই চলে যায়। মাথায় বুদ্ধি নেই নাকি? বেশি কথা বলবেন না। এই টিচারের সঙ্গে কি এরকম করে কথা বলে? তোকে মাঝখানে আসতে কে বললো? এই রঙ্গা, এটা কি হচ্ছে? আমাদের মাঝখানে কথা বলবি না। লেকচারকে কিভাবে সম্মান করতে হয় শেখো। এইসব কথা ক্লাসে বলবি, চল যা। চুপচাপ মেয়েটা আর ম্যাডামের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইবো? হ্যাঁ, আমি জানি তুই একটা নির্বোধ আর অবুঝ, কিন্তু আমার সাথে গুন্ডা হওয়ার চেষ্টা করিস না, ইডিয়েট। এটা কত করে? স্যার স্যার, কিছু গুন্ডা আমাদের স্টুডেন্টদের মারছে। ওয়েলকাম মিস্টার ভেঙ্কটেশ। স্টুডেন্টের পাওয়ার দেখানোর জন্য আর তোকে শায়েস্তা করার জন্য আমি ওকে ডেকে এনেছি। ওর না হয় বুদ্ধি নেই, কিন্তু তুইও বোকা। আবে তোর তো
স্যার বাচ্চাটাকে ছেড়ে দিন, ও কিছুই জানে না। কিভাবে জানে না? তোমাকে মারার জন্য তো এই আমাকে পাঠিয়েছিল। নো স্যার, ও গণেশ চতুর্থী চাঁদা চাইতে এসেছিল, আমি না করেছিলাম, তাই জন্য ওরা আমাকে মারতে এসেছিল। ও তো আমাকে বাঁচাতে আসে স্যার। অলরাইট, ঠিক আছে। এই এদের সব করে জিপে দল, চল চল চল। স্যার, এর জন্য আপনি মিথ্যে কেন বললেন? অ্যারেস্ট হলে ওর জীবনটা বরবাদ হয়ে যেত। একদিনও যদি ও জেলে যেত তাহলে ও আর স্কুলে ঢুকতে পারতো না। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। আরে ওঠো। স্যার আমাদের বয়সে হয়তো অত পার্থক্য নেই, তবুও আমি গুরু আর তুমি শিষ্য। যেদিন তুমি কলেজে ফার্স্ট হবে সেদিন আমি কথাটা ভুলে যাব। হ্যালো মা, কি হলো মা, কাঁদছো কেন? এমন কি হয়েছে যে তুমি কাঁদছো? ছুটি পড়লেই তো চলে আসবো তোমার কাছে। মা, বাবা আছে পাশে? ফোনটা দাও তো একটু। হ্যালো বাবা, তুমি মাকে একটু বোঝাও না, সেই বাচ্চাদের মতো কান্নাকাটি করছে। আর তো মাত্র 2 মাস, ছুটি পড়লেই আমি ওখানে চলে আসছি। কি, ওখানে গন্ডগোল হচ্ছে? বাবা তুমি সাবধানে থাকবে, মায়ের দিকেও তো খেয়াল রাখতে হবে না। আমি রাখছি এখন। আরে ভাই, ভেঙ্কটেশ্বর তো তোর জীবন বরবাদ করে দিল রে। হ্যাঁ রে, বিকটেশ্বর আমার জীবনটা এ করে জাহান্নামে আরে পাঠালো। ভাই, এবার মাস্টারকে জাহান্নামে পাঠানোর জন্য এই 4টে লাইনই যথেষ্ট। এটা দিয়েই আমরা খেলা পুরো বদলে দেবো। 4 লাইনে সব আরে বদলে হ্যাঁ যাবে। ভাই, চল। ঠিক আছে। কি হলো রে? আরে ভাই, সবাই প্লেগ্রাউন্ডে আছে, তুই বাইরে নজর রাখ। এদিকে কেউ এলে আমাকে বলে দিস, ততক্ষণে আমি সব কাজ আছে। ছাড়তে দিচ্ছি। এই কি করছিস রে? রোজার বইগুলো ধরছিস কেন? আরে রোজার বইগুলো নিয়েই তো কাজ, তুই বাইরে পাতি নজর রাখতো। এখানে তো আমি নিজেকে ছাড়া আর কাউকে আরে দেখছি না রে। বিজয় আসতে পারে। বিজয় এখানে আসবে আরে না। চল চল চল। গুড মর্নিং বসো 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 বসো। আজকে টাই পরেনি কেন স্যার? কেন, আমি টাইম না পড়লে কি দিনটা রাত হয়ে যাবে? পৃথিবী থেকে সুনামি নেমে আসবে? হ্যাঁ টাই পরলে আপনাকে হ্যান্ডসাম লাগে স্যার। ঠিক আছে ঠিক আছে, বসো। আজকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট লেসন পড়বো, সিংহল যুদ্ধ। ওই বইটায় কি আছে রে? কোনো টিকটিক বোম রেখেছিস? ডিস্কো বোম মনে হচ্ছে। ভেঙ্কটেশের চেহারা এরম হলো কেন? আরে তুই শুধু দেখে যা। রোজা একটু বাইরে এসো তো। এই দেখো, ভেঙ্কটেশ্বর আমাদের রোজাকে নিয়ে বাইরে গিয়ে প্রাইভেট কথা বলতে চায়। তারপর রোজা এখানে ফিরে এসে আমাদের সবাইকে পড়াবে। কি তাই তো? তাই না? দেখো দেখো, এটাই ফার্স্ট টাইম, ফার্স্ট লেটার। আমি মাস্টার আর তুমি স্টুডেন্ট। কেউ দেখতে পেলে এটা খুব খারাপ হবে, বুঝতে পেরেছো? বি কেয়ারফুল। কি ব্যাপার রোজা, মাস্টারমশাই আলাদা করে কেন ডাকলো রে? উনি খুব তাড়াতাড়ি এগোচ্ছে দেখছি। তাহলে এখন তুই কিছু বলবি না আমি চান্স নেব? বল। প্রথমে তো এই শখ থেকে বেরোই, এর পরে ডিসিশন নেব। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজ থেকে আমার তোমার বই দরকার নেই, আমি নিজে কিনে এনেছি। তুমি গিয়ে বসো। কি ব্যাপার বলতো? একটু চুপ কর তো। ভুল, ভুল এবং সহানুভূতি প্রত্যেক মানুষের জীবনে লেগেই থাকে। বাচ্চারা যাই করুক না কেন, বাবা মাকে তা মেনে নিতেই হয়। ক্লাসরুমে বাচ্চারা যখন কোনো ভুল করে তখন টিচারকেই সেই ভুলটা ধরিয়ে দিতে হয়। শুধু এই নয়, এই নির্বোধ আর অলস তুকারামকে তার বাবা মা যে এত বছর ধরে পড়ালো, এটাই হলো তার বাবা মার সব থেকে বড় ভুল। রোজা এই চুপচাপ বসে পড়। রোজা এদিকে এসো।
দেখলি তো ভেঙ্কটেশ নিজের সিট থেকে উঠলো, রোজাকে আবার ডাকলো, বাইরে আবার পড়াবে। এভাবে পড়ালে আমরাও পাস করতাম, তাই না? দেখো, সেকেন্ড টাইম, সেকেন্ড লেটার। কেমন একটা যেন লাগছে, কি বলবো জানি না, মাথাটা কাজ করছে না। আমার ভিতরের ভাবনা, আমার নিজের বিচার বুদ্ধি সবকিছু আমি ভিতরে চেপে রাখার চেষ্টা করছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রোজা, সেকেন্ড লেটার। মাস্টারমশাই তো দুরন্ত এক্সপ্রেস, তুই যদি জবাব না দিস তাহলে আমি বলি দি। আমি কিছু বলছি না, তার মানে এমন নয় যে ওনাকে আমার পছন্দ নয়। শোন, এরপর থেকে তুই আর আমার পাশে বসবি না। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসে পড়ো। দিস ইজ টু মাচ টু ব্যাড এন্ড স্টুপিড। তোমার কোনো বুদ্ধি আছে, সামান্য জ্ঞান আছে? জেনারেল নলেজ তো নেই তোমার। এ কি স্যার, ব্যাটিং বোলিং দুটোই আপনি করছেন, আমার কি কিছুই বলেননি? আমার কাউকে বলা ছাড়া কারোর কাছ থেকে কিছু শোনার ইচ্ছে নেই। আফটার অল একটা স্টুডেন্ট হয়ে মাস্টারকেল লাভ লেটার লিখছো? লাভ লেটার? বেচারা আমাদের ভেঙ্কটেশ বাবু একজন বুদ্ধিমান সৎ মানুষ, জেন্টলম্যানের মতন বিহেভ করেন। ওই একটা লাভ লেটার যদি অন্য কারোর হাতে পড়তো তো। আমার কথা শুনুন স্যার, আসলে এই চিঠিগুলো স্যারই লিখেছেন। আমি? তাই না তো আবার কি? প্রথমবার যখন চিঠি দিচ্ছিলেন তখন তার হাত কাঁপছিল, আর পরের বার পা। সবাই যদি জানতে পারে তাহলে চাকরি চলে যাবে, তাই আপনার কাছে নিয়ে এসেছেন। এই সব প্ল্যানই স্যারের। পাগলের মতো কথা বলো না স্যার, এই লেটার ওই লিখেছে, আমার কাজের দিব্যি। উনি লিখেছেন স্যার, আপনার ভেঙ্কটেশ বাবু, আপনি কাজের দিব্যি খাচ্ছেন আর ও আমার দিব্যি খাচ্ছে, তো এখন আমি কার কথা মানবো? তাহলে এই মেয়েটার কথা শুনুন। কেউ বলুক যে স্টুডেন্টকে লেটার আমি লিখেছি, তার আগেই আমি কলেজ ছেড়ে চলে যেতে চাই। নো 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 নো, আপনার মতন ব্রিলিয়ান্ট টিচারকে আমি কিছুতেই ছাড়বো না। এই মেয়েটাকে কি পানিশমেন্ট দেবেন আপনিই ঠিক করুন। দ্বিতীয়বার এই কাজ করার আগে যেন 10 বার ভাবে। এই জন্য ওকে 15 দিনের জন্য সাসপেন্ড করুন। 15 দিনের জন্য সাসপেন্ড করলে তো এর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে ভেঙ্কটেশ বাবু। কিচ্ছু হবে না স্যার, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি সুন্দরকাণ্ড পড়ানোর আগেই ও সব কিছু জানতো। থাক থাক, ঠিক আছে, পুরো সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে এখন মলম লাগাতে এসেছেন। সাসপেন্ড করে খুশি হলে না মিস্টার ব্রিলিয়ান্ট টিচার? হ্যাঁ ভেঙ্কটেশ বাবু, গো অ্যান্ড টেক ইউর ক্লাস। রোজা, এটা তুই কি করছিস? উনি আমায় 15 দিনের জন্য সাসপেন্ড করেছেন না, আর এই 15 দিন ওকেও আমি শান্তিতে থাকতে দেব না। ছাড় না। ও ভেঙ্কটেশ, আমাকে মাফ করে দে ভাই, আমি একটা বড় ভুল করেছি। কি করেছিস রে? লাভ লেটারটা রোজা লিখিনি, আমার পাশে বসে রাজা লিখেছিল। এটা কি বলছিস তুই? সত্যি বলছি, তোকে ফাঁসানোর জন্য ওই লাভ লেটার রাজা রোজার বইয়ে রেখে দিয়েছিল। ওই চিঠিটাকে দেখে তুই বুঝতে ভুল করে বেচারি রোজাকে সাসপেন্ড করিয়ে দিলি। খামোকা এতদিন ধরে স্যারকে ভুল বুঝছিলিস। একটা খুব বাজে ছেলের জন্য ওনার নাম দেওয়ালে লিখে ওনাকে বদনাম করে দিলি। খামোকা আমরা ওনাকে টেনশন দিলাম। ওনাকে দেখেই তো বোঝা যায় উনি একদম এরকম নয়। কি ভাবছিস রে তুই? তুই প্রথমে গিয়ে স্যারকে সরি বল। শুধু সরি বললে হবে না রে, ওনাকে আরো কিছু বলতে হবে আমার। এই রোজা, স্যার তোর সাথে দেখা করতে এসেছেন। আমি বলে দিয়েছি তুই মিউজিক রুমে আছিস। ওই দেখ। এই তোরা বাইরে যা না। কেন? আমাদের সামনে বুঝি কথা বলতে পারবি না? বলতে চাই না বলেই তো বাবা, যেতে বলছি, বুঝেছি, যা না। বুঝেছি।
সরি রোজা, আমাকে ক্ষমা করে দাও। ইংলিশে একটা প্রবাদ আছে, ইটস ইজি টু পুল ডাউন, নট ইজি টু বিল্ড আপ। পড়ে যাওয়াটা সহজ, দাঁড়ানোটা কঠিন। রাগ করে আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন তো করে দিয়েছিলাম। আমি জানি তুমি এতে খুব দুঃখ পেয়েছো। এর প্রায়শ্চিত্ত আমি কিভাবে করি? স্যার, একটা মেয়ের নাম একটা ছেলের সাথে একসঙ্গে যখন লেখা হয়, সেটা একমাত্র বিয়ের কার্ডেই হয়। কিন্তু কলেজের দেওয়াল থেকে হস্টেলের বাথরুম পর্যন্ত আপনার আর আমার নাম একসঙ্গে লেখা। এখন আমাদের হাতে আর একটাই রাস্তা, শুধু এটাই যে আমরা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করি। ইয়েস, আই লাভ ইউ স্যার। কি ব্যাপার স্যার, জবাব না দিয়ে চলে যাচ্ছেন যে? এইসব কথা একদম ভেবো না, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। দেখো, আমি কিন্তু তোমার স্যার, তোমার এরকম ভাবাটা একদমই উচিত নয়। আমি তো এমন ভাবেই ভাবতে শুরু করে দিয়েছি স্যার। রামায়ণের শুরুটাও তো সুন্দর কাণ্ড দিয়েই হয়েছে। আপনিই তো বলেছিলেন স্যার, আমার জীবনটাও ছোটখাটো রামায়ণের মতোই, কিন্তু তাতে কোনোদিন সুন্দর কাণ্ডের মতো ঘটনাই ঘটেনি। এইরকম সুইট লাভ আপনাকে দেখেই মনে হয়েছে স্যার। যদি এটা সফল হয় তাহলে এটাকেও সুন্দর কাণ্ডের মতো রূপ দেব এটা স্যার। সুন্দর কাণ্ড নয়, এটা লঙ্কা কাণ্ড। বাজে কথা একদম বলো না। দেখুন, আপনি অকারণে কনফিউজড হচ্ছেন। কোনো সুন্দর মেয়ে যদি প্রথমবার কাউকে আই লাভ ইউ বলে, তাহলে তারও তাকে আই লাভ ইউ বলা উচিত। আপনিও তাই করুন। আপনি বাড়ি গিয়ে শান্ত মনে ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। স্যার, আজ আপনি চলে যাচ্ছেন, কিন্তু কাল আপনি আমার কাছে আসবেন। সি ইউ স্যার। রবিবারের দিন ভাবলাম একটু কোথায় ভালো জামা কাপড় পরে ঘুরতে যাব, কিন্তু আপনি তো মালি সেজে বসে আছেন স্যার। শোনো মালতী, হ্যাঁ? এদিকে এসো। এখনই আসছি স্যার। কি হয়েছে স্যার? মালতী, হস্টেলের মেয়েরা তোমার ঘরে কি করছে? মানে এই তুই থাম, আমি বলছি স্যার। হস্টেল ছেড়ে দিয়ে ওর বাড়িতে আমি পেইং গেস্ট হয়ে এসেছি। থাকা আর খাওয়ার জন্য ওকে 1000 টাকা দেবো বলে ঠিক করেছি। এখানে থাকলে সকাল সকালই আপনাকে দেখতে পাবো স্যার। এটা আমাদের সেই সুন্দর কাণ্ডের প্রথম পর্ব স্যার। দেখো, তুমি এই সব স্বপ্ন দেখা বন্ধ করো। তোমার এই স্বপ্নই থাকবে। কেন মিথ্যে কথা বলছেন স্যার? আমার নাম রোজা। আমাকে ভালোবাসেন বলেই না রোজ আপনি এই রোজগুলোকে জল দিচ্ছেন স্যার, আদর করে। দেখো, ফালতু কথা বলে মাথা খারাপ করো না, মন দিয়ে নিজের পড়াশোনাটা করো। এখন তো আমার পুরো মনটা আপনার উপরেই স্যার। আমার জীবনে প্রথমবার স্বপ্ন তো আপনিই দেখালেন স্যার। যখন সেটা সফল হবে আপনি... তোমার মাথা থেকে ঘিলুটা বার করে যেদিন তোমার জিভটা কেটে দেবো সেদিন বুঝতে পার, বুঝলে? স্যার, তোকে তো ঠাকুমা এই রোজ। হ্যাঁ, এখানে থামার। আসুন আসুন। নমস্কার স্যার, আমার একটু দেরি হয়ে গেল। মা, তুমি ভেতরে যাও। এই মালতি, স্যারের তো কোনো রিলেটিভ ছিল না, তাহলে এরা কারা? আমি জানি না রোজা। প্রত্যেক সপ্তাহে ওই মহিলা একটা নতুন মেয়ে নিয়ে আসে। প্রতি সপ্তাহে নতুন মেয়ে? হ্যাঁ, আসতেই মেয়েটা ও মাস্টার ঘরের ভেতর চলে যায়, আর ওই মহিলা গাছের পেছনে দাঁড়িয়ে থাকে। ভিতরে উঁকি দিয়েও দেখে না? দেখে না। ওই মেয়েটা ঠিক 8 ঘন্টায় বেরিয়ে আসে, কখনো 1 ঘন্টাও লেগে যায়। কি জানি কি হয়, কিছুই বোঝা যায় না। কিন্তু আমি সব বুঝে গেছি। এই চল লুকিয়ে দেখি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। দেখো, তুমি কিন্তু ভয় পেও না। আমি আস্তে আস্তে সব শুরু করব। নতুন বউ যখন প্রথমবার তার শ্বশুর বাড়িতে পা রাখে, তখন পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে বলে। কেন করে বলো তো? বিয়ের পর নতুন বউ যখন ঘরে পা রাখে, তখন স্টোভ জ্বালানো ঠিক নয় বলে প্রদীপ জ্বালানো হয়। সরি, ইউ আর রং। স্টোভ, খাবার, ডাল, চাল এগুলো সব অনেক পরে আসে। সবার প্রথমে ভগবানের সামনে প্রদীপ কেন জ্বালানো হয়? ভগবানের সামনে প্রদীপ জ্বালালে মনে শান্তি পাওয়া যায়। এগেন ইউ আর রং। হয়তো তুমি জানো না, আমি বলছি শোনো। যখন কোনো মেয়ের বিয়ে হয়, ভালোবাসা, শান্তি, মনের ধৈর্য, ভালো মন্দ বিচার সেই মেয়েটার মধ্যে থাকতে হবে, বুঝলে তো? মনে হচ্ছে বুঝতে পারোনি। ঠিক আছে, চলো। এও আগেরগুলোর মতোই। আবার আপনাকে কোনো জানাবো। ব্যাপার না স্যার, এখনো আমাদের অনাথ আশ্রমে 500 মেয়ে আছে। আপনার যাকে পছন্দ তাকে বিয়ে করবেন। আপনাকে বিরক্ত করছি না? কোনো ব্যাপার না বাবা, আপনার মতো ভালো মনের লোক কজন হয়? আপনার দিদার মৃত্যুর পর আপনি তো অনাথের মতোই মানুষ হয়েছেন, আর একজন অনাথ মেয়েকেই বিয়ে করতে চাইছেন। আপনার ভাবনা অনেক উঁচু। যদি এই বিয়েটা হয়ে যায়, আপনি তো একটা আদর্শ সৃষ্টি করবেন বাবা। নমস্কার স্যার, বাংলা স্যার বলুন। ভেঙ্কটেশ আপনি তো? হ্যাঁ, আগে আমি। আপনার পরিচয়? শিবানন্দ আশ্রম থেকে এসেছি। যিনি রোজ আসতেন উনি কোথায়? ওনার শরীরটা খুব খারাপ,
সর্দি কাশি জ্বর আরো অনেক কিছু। ও কোনো ব্যাপার না। আপনার মুসলিম মেয়ে পছন্দ তো? আমার যা ধর্ম নিয়ে কোনো আপত্তি নেই। মুসলিম মেয়ে তো কি হয়েছে, কোনো ব্যাপার না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ এগুলো আসলে আমার অভ্যেস নেই। একসাথে থাকতে থাকতে আমি ঠিক শিখে যাব। আসুন ভিতরে আসুন। এই 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 নাও পয়সাটা নাও, খুব ভালো কাজ করেছো। চল চল, প্ল্যান সাকসেসফুল। আপনার নাম কি? সুলতানা রাজিয়া। ঝিলমিল বুলবুল খটমল রাজিয়া বেগম। আপনার গলাটা বেশ ভালো, কিন্তু কেমন যেন একটা। একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। আর এখন আমি যেটা আপনাকে বলছিলাম, জেনারেল নলেজের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, আপনি তার জবাব দিতে পারবেন? প্রত্যেকবার আমি মেয়েদের জিজ্ঞেস করতাম, কিন্তু আজকে আপনি আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে, বলুন। দেখুন, পশুরা তো কোনো ভাষাই জানে না। জন্মের পরে তাদের কেমন করে খিদে পায়, মায়ের দুধ কেমন করে খায়, কেমন করে খাবার খেতে হয়, সেটা ওরা বোঝে কি করে? বলুন না। হ্যাঁ, প্রশ্নটা তো বেশ ভালো, কিন্তু ঠিক ক্লিয়ার নয়। আরেকবার বলুন। পশুদের বাচ্চা হওয়ার পরই মা নিজের পেট ভরানোর জন্য অন্য জায়গায় চলে যায়, আর তারপর বাচ্চা তার কাছেই দৌড়ে চলে আসে খাবার খাওয়ার জন্য। এটা কেমন করে হয়? দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড সিলি কোশ্চেন। ঝিলিঝিলি বেগম, এটা আমার লেভেলের কোশ্চেন না, এটা আইসক্রিমওয়ালাও বলতে পারবে। যদি এতই সোজা হয় তাহলে আপনি কেন বলছেন? কেন না? বলতে পারবো না? ভগবান পৃথিবীর কিছু জীবকে অন্তরের কিছু কথা বোঝার ক্ষমতা দিয়েছে। পশুরাই কি শুধু অন্তরের কথা বুঝতে পারে? মানুষেরা মনের কথা বোঝে না? যখন একটা মেয়ে কাঁদে তখন তার মা বাবা তাকে বোঝায়, তার মানে কি তার স্বামীর কোনো প্রয়োজন নেই? আর এটা কি সে একদমই বোঝে না? এই সব কথা মেয়েরা বুঝতে পেরে যায়। আপনার সেটা মনে হয় না? শিওর, ডেফিনেটলি, পারফেক্টলি। তাহলে যাকে আপনি বিয়ে করবেন তাকে জানার জন্য ইন্টারভিউ নেওয়ার কি দরকার বলুন তো? যদি একটা মেয়ে টাইপিস্ট হয় তাহলে আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি তার টাইপ স্পিড কত। আর সেই মেয়েটাই যদি বিয়ের জন্য আসে তাহলে তার এক্সপিরিয়েন্সের কথা কি করে জানতে চাই? আর সে যদি হ্যাঁ বলে তাহলে তো আপনার হার্ট অ্যাটাকই হয়ে যাবে। গুড, আমার তোমাকে পছন্দ হয়েছে। আই লাইক ইউ। এর আগে হোস্টেলে এরকম মেয়ের সাথে কথা বলেছি মনে হচ্ছে। ওটা বাদ দিন, আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন না, সেটা বলুন। দ্যাটস অল, দ্যাটস অল। ক্লিন বোল্ড। প্লিজ এরকম বলবেন না, আপনার যেটা জানতে ইচ্ছা করে জেনে নিন। গুড, ভেরি গুড, আই লাইক ইউ এগেন। নতুন বউ যখন শ্বশুর বাড়িতে পা রাখে তখন তাকে পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে বলা হয়। বলো তো কেন? একটু একটু কঠিন প্রশ্ন করে ফেললাম না? কোনো ব্যাপার না, টেক ইউর ওন টাইম, ভালো করে ভেবে পড়ুন। আই উইল এক্সপ্লেন ইউ লেটার, টেক ইউর ওন টাইম। দেখুন, আপনার বাড়িতে পঞ্চমুখী প্রদীপ আছে বলে সবার বাড়িতেই যে থাকবে তা তো হয় না। অনেকের বাড়িতে ছোট প্রদীপ থাকে, আবার কারো কারো বাড়িতে থাকেই না, আবার কারো কারো তো বাড়িই থাকে না। তাই বলে কি সেই সব মেয়েরা ঘরোয়া হয় না? তাদের মধ্যে মান, সম্মান, বোধ, ভালোবাসা এসব কি থাকে না? গুড, আমার যা জানার ছিল তা আমি জেনে গেছি। সেমিফাইনাল তো তুমি জিতে গেছো, ফাইনালে আমি একটা প্রশ্ন করছি, তুমি কি গান গাইতে পারো? না পারলে বিয়ে করবেন না বুঝি? না, আমি মিউজিকে ইন্টারেস্টেড, এই জন্য। আপনি ভক্তিগীতি চান না রোমান্টিক গান চান? ভক্তিগীতি কিসের জন্য? আমি বাংলা স্যার, বাচ্চাদের মতো ফিলিংস আছে আমার। রোমান্টিক গান গাও। আচ্ছা, চারিদিক সবুজ, উঁচু উঁচু পাহাড়, সুন্দর উপত্যকা, আর সেই উপত্যকায় সুন্দর সুন্দর মেয়েরা, আর সেই মেয়েদের মধ্যে ডাকে যেমন শুধু কুহু কুহু, নাম ধরে ডাকে কুহু হা কুহু। ভালোবেসে বলে কুহু কুহু, তোমার কথা বলে কুহু হা কুহু। দুজনে দুজনার হয়ে যায়, ইচ্ছে করে ছুঁয়ে যাই। সত্যি হলো যে আজ কুহু কুহু। ডাকে যেমন শুধু কুহু কুহু, নাম ধরে ডাকে কুহু হা কুহু। ভালোবেসে বলে কুহু কুহু।
ছুটে ছুটে চলে যাই, তোমাকে নিচে করে পেতে চাই। জানি কোনো বাধা সে যে মানে না, চোখে চোখে চোখ শুধু মিলে যায়। এখানে ওখানে শুধু খুঁজি, যদি আমি না দেখি তোমায়। লুকিয়ে রেখেছি গোজে তোমায়, কানে কানে বলবো কোথায়। তুমি আমার স্বপ্ন, ভালো তোমায় বাসবো। তুমি শুধু আমার কুহু কুহু, ডাকে যে মন শুধু কুহু কুহু, নাম ধরে ডাকে কুহু হা কুহু। ভালোবেসে বলে কুহু কুহু। হাত ধরে দুজনে চলেছি আজ, এ হাত যেন কখনো গো ছাড়ে না। মনে মনে মন আজ মিলেছে, এ মন যেন কখনো গো ভাঙে না। এখানে ওখানে শুধু খুঁজি, যদি আমি না দেখি তোমায়। এখানে ওখানে শুধু খুঁজি, যদি আমি না দেখি তোমায়। ভালো তোমায় বাসবো। তুমি আমার স্বপ্ন, দূরে নয় কাছে এসো। ডাকে যে মন শুধু কুহু কুহু, নাম ধরে ডাকে কুহু হা কুহু। ভালোবেসে বলে কুহু কুহু, তোমার কথা বলে কুহু কুহু। দুজনে দুজনার হয়ে যায়, ইচ্ছে করে ছুঁয়ে যায়। সত্যি হলো যে আজ কুহু কুহু, ডাকে যে মন শুধু কুহু কুহু, নাম ধরে ডাকে কুহু কুহু। ডাকে যে মন আজ কুহু কুহু। বেচারা মাস্টারকে কি ভয় পাইয়ে দিলি তুই? কাল থেকে বাড়ি আমিও ফিরছে সেটাই না। ভাবছিলাম, যে লোকটা রোজ কলেজে যায় সে হঠাৎ উধাও হয়ে গেল কি করে? মনে হয় গ্রামে চলে গেছে। এটা কিন্তু তুই ঠিক করলি না। এই রকম করলেই মেকাতারা রাস্তা সোজা হয়ে যায়, বুঝলি? হ্যাঁ, ও হো 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 হো, ভেঙ্কটেশ বাবু না বলেই বিয়ে করে চলে না এলেন। বলে না, তাড়াহুড়ো ছিল। ভেঙ্কটেশ বাবু, বাজনা নেই, বরযাত্রী নেই, এমনকি খাওয়া দাওয়া নেই, ফরুত করে বিয়ে করে বউ নিয়ে চলে এলে। হ্যাঁ, তুমি ভিতরে এসো। আরে থামো থামো, তুমি প্রথমবার এই বাড়িতে পা রাখছো আর তোমার গলায় একটা সোনার চেনও নেই। এই থাক। কি ভাই, হ্যাঁ, তাই গলায় তো তো। অন্তত একটা সোনার চেন হওয়া দরকার। সময় ছিল না, তাই অনাথ আশ্রম থেকে বিয়ে করে এলাম। আর তাতে কি হয়েছে? তা বলে কোনো রীতিরেওয়াজ মানবেন আপনি না? তেমন কুটি কচুরি শর্মা বাবু, সবে বিয়ে করে এলো এরা, আপনি এর মধ্যে মাথা খোলাচ্ছেন কেন? আমি নাক গলাচ্ছি না ভাই। আরে আর থামো বোমার তো। গলায় তো একটা সোনার চেন হওয়া দরকার। ট্রিও, 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 ট্রিও। আপনি তেমন শর্মা বাবু, এই তুমি এসো। তুমি প্রণাম করো। তো ভেঙ্কটেশ বাবু একদিন তো ঘন্টার উপর দাঁড়িয়ে নিজেই রান্না করতেন, এখন তো রেঁধে খাওয়ানোর জন্য ঘরে বউ চলে এলো। আমি একটা কাজ করি, আমি আজকে রান্না করে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। কি বলো আমার স্টুডেন্ট স্বামী? যেমন বলবে আমার না না, টিচার বউ। আপনারা কেন ব্যস্ত হচ্ছে? না 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 ভেঙ্কটেশ বাবু, ফুলসজ্জার দিনে খাওয়াতে না করতে নেই। এই চলো, আমি তোমার স্টুডেন্ট, তাই আমি রান্না করছি আর তুমি আমার টিচার বলে গান শোনাবে। আচ্ছা, ঠিক আরে আছে। বাবা, দেখো, ঠিক শর্মা আছে, চলে ভাই। এলো। এই গুটি কচুরি শর্মা বাবু, এখানে কি করতে? যেখানে শুভ কার্য হয় সেখানে আপনার দাঁড়ানো উচিত নয়। আর যেখানে শুভ কার্য হয় লোকে বলে সেখানে বসে থাকতে হয়। আপনি বসে থাকলে সেটা ওদের পক্ষে খুবই খারাপ। ভেঙ্কটেশ বাবু, আপনি কোনো নাট্যকার নন তো? কখন কোন গল্প লেখেন, কখন কোন গল্পে কোন ক্যারেক্টার এন্ট্রি করিয়ে দেন। গুড মর্নিং স্যার, কংগ্রাচুলেশনস, বেস্ট উইশেস স্যার। ভেঙ্কটেশ বাবু, লাইফের গাড়িটা তো বেশ ভালোই চালাচ্ছেন দেখছি। হ্যাঁ হ্যাঁ,
যদি আপনার গাড়িটা কখনো পাংচার হয়ে যায় সেই জন্য স্টেপনি চাকা সবই সঙ্গে রাখছেন দেখতে পাচ্ছি। গুটি কচুরি বাবু, নিজের অ্যাঙ্গেলটা একটু বদলান, না হলে কিন্তু খুব খারাপ হবে। বিয়ে হতেই আপনার অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা হয়ে গেছে, হ্যাঁ? আরে ভাই, যদি তুমি অ্যাঙ্গেল পাল্টে ফেলো তাহলে তুমি নিজেই নিচে পড়বে আর আমি ওপর থেকে বসে বসে দেখবো। চিত্র বড়ই বিচিত্র। শর্মাবাবু বসুন, আপনার জন্য কফি পাঠাচ্ছি। এটা এটা তুমি কি করছো? ফার্স্ট নাইট অ্যারেঞ্জমেন্ট, ফুল দিয়ে সাজাচ্ছি। দেখো, তোমার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, যাতে তুমি ভালো করে পড়াশোনা করো, এই জন্য আমি বিয়ে করেছি। স্যার, আজ আপনাদের ফুলসজ্জা না, আজকে দিনের অভিজ্ঞতাটা আমাদের ফুলসজ্জাতেও কাজে লাগবে, তাই না স্যার? রোজা। হ্যাঁ স্যার, যে এসেছে সে পদ্মাবতী, আপনি ভেঙ্কটেশ, আর যখনই লক্ষ্মী আসবে তখনই কমপ্লিট ফ্যামিলি ফটো। কথা বলে তোমাকে মেরে ফেলবো। একটা কেন, 7টা বিয়েও যদি আপনি করেন তাহলে আমি অষ্টম পত্নী হয়ে এখানে সংসার করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ও ঠাকুমা, তাহলে শুরু করা যাক। শুরু করো, শুরু করো। বলছিলাম কি টিচার ওয়াইফ, মায়ের মতো স্নেহ করবে, গুরুর মতো শিক্ষা দেবে, রম্বার মতো ভালোবাসবে, এটাই তো বলে না? এই জন্য বিদ্যার্থী হয়ে স্বামীকে সমস্ত সুখ দিয়ে নিজেদের মতো করে জীবন যাপন করবে, আর লোকেরা কি ভাববে কি করে, এটাই আমার স্বপ্ন। এই নাও, এবার জিজ্ঞেস করো। দেখো স্টুডেন্ট স্বামী, এখন আমি জেনারেল নলেজ নিয়ে কিছু প্রশ্ন করব, তার উত্তর দাও। জিজ্ঞেস করো টিচার ওয়াইফ। পুরুষ কেন চুল বড় করে না? স্ত্রী কেন চুল বড় করে? আর কেন মেয়েরা বেনুনি করে? ভেরি সিম্পল, এটাও জানো না? চুল যদি ছোট হয় মাথায় ফুল কোথায় লাগাবে ও? ইউ আর রং। এটা হিন্দু নারীদের একটা রীতি। ও, আর এটা বলো, ছেলেরা বিয়ের সময় মাথায় টোপর কেন পরে? ভেরি সিম্পল, এটাও তুমি জানো না? ছেলেরা যদি টোপর না পরে, মেয়েরা তাহলে তাদের সিঁদুর পরিয়ে দিত। এগেইন ইউ আর রং। কারণ টোপর খুব শুভ। এবার শেষ প্রশ্ন, সাদ্দাম হোসেন কে? সাদ্দাম হোসেন সে এক আতঙ্কবাদী। ট্যাং 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 ট্যাং। ঘন্টা বেজে গেছে, এখন আর আমি স্টুডেন্ট নয়, তোমার স্বামী। পড়াশোনা করার জন্য বিয়ে করেছি। ট্যাং 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 ট্যাং। কি আর বলবো, তোর কপালটা সত্যিই খুব ভালো রে। কোনো কিছু না দেখে তোকে বিয়ে করতে রাজি হয়ে গেল, আর কোনো কিছু জিজ্ঞেসও করলো না। এখনো জিজ্ঞেস করেনি মা? ফুলসজ্জার দিন যখন এটা ওটা জিজ্ঞেস করবে তখন উল্টোপাল্টা উত্তর দিও না, আপসেট হয়ে যাবে। বরকে ফার্স্ট নাইটে আপসেট করে দিলে পুরো লাইফটা আপসেট হয়ে যাবে। আরে তুমি এখানে, ভিতরে চলো। আরে এগুলো কি করছো? এগুলো করতে কে বলেছে তোমাকে? আপনি আমাকে বিয়ে করে আমার খুব উপকার করেছেন। ছি, একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসাকে কোনো মাপজোক করতে নেই। ইংলিশে একটা কথা আছে, এ স্মল কি ওপেন দ্য বিগ ডোর। মানে একটা ছোট চাবি দিয়ে একটা অনেক বড় তালাকে খোলা যায়। তেমনি একটা পুরুষের জন্য একটা স্ত্রী হয়, আর একটা স্ত্রীর জন্য একটা পুরুষ হয়। সো উই আর সেলিং অন দ্য সেম বোর্ড। ডু ইউ ফলো মি? গুড, কাম অন। এসো এসো, বসো, বসে পড়ো। হ্যাঁ, আরে আরে নিচে কেন বসছো? ওপর উঠে বসো, বসো, ওপর উঠে বসো। এসো না। দেখো শোনো, পৃথিবীতে 3জন মানুষকে আমি খুব ভালোবাসি। প্রথম, কি হলো, এত দুর্বল তুমি? এক ধাক্কাতেই পড়ে গেলে? তাহলে পরে চলো, ঠিক আছে। সব থেকে বেশি ভালোবাসি আমার নিজের বাবা মাকে। আর দ্বিতীয়, ওই দেওয়ালে বসে আছে দেখো, আমার ঠাকুমা, বুঝলে, আমার গ্র্যান্ডমাদার। তৃতীয়, যাকে আমি মঙ্গলসূত্র পরিয়েছি, মানে তুমি। মেল্টনের দাম্পত্য জীবনের বইটা তুমি পড়েছো? ছেড়ো, বাদ দাও, তুমি কি করে জানবে? ওই দেখো বইগুলো রাখা আছে না, ওখানে মেল্টন প্যারাডাইসের একটা বড় বই রাখা আছে, ওটা নিয়েছো না? ওখানে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এক অদ্ভুত বর্ণনা দিয়েছেন উনি। যেমন যখন দুটো মানুষ এগিয়ে এনেছো আমার মা। এটা কি নিয়ে এসেছো? মেল্টন প্যারাডাইস আনতে বলেছিলাম,
আর তুমি মহাভারত নিয়ে এলে? আপনি তো বললেন সব থেকে মোটা বইটা আনতে, এটাই তো সব থেকে মোটা বই। হ্যাঁ, তুমি কত দূর পড়েছো গো? বলো না ডার্লিং। হ্যাঁ, এটা কি আঙুল দেখাচ্ছ কেন মোনা? হ্যাঁ 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 5 অব্দি। 5? হ্যাঁ 5। প্রত্যেক বছর পরীক্ষা দিলেও আমাকে ক্লাস 5-এই রেখে দিত। তারপর নতুন টিচার আসলে উনি আমাকে ক্লাস 3-তে বসিয়ে দিলেন। আমি আরো পিছিয়ে গেলাম। তারপর ক্লাস 3 থেকে 4, 4 থেকে 5-এর ঘরে বসে গেলাম। তাহলে যখন ডু ইউ ফলো মি বললাম তখন মাথা নাড়লে কেন? আপনি মাথা নাড়লেন তো আমিও মাথা নাড়লাম। ঠাকুমা শুনুন না, আপনি কি অপসেট হয়ে গেলেন? কি বললে? না মানে আপনি কি অপসেট হলেন? তুমি এটা কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। না মানে হলো ফুলসজ্জার রাতে স্বামী যদি কোনো কারণে অপসেট হয় তো সারা জীবন সে অপসেট থাকবে। হস্টেলের মা বলেছে এটা। অপসেট না, আমার মা আপসেট। আপসেট কি বললাম? হ্যাঁ, যেটা আপনি বলছেন। এর মানে হলো পড়াশোনার বিষয়ে ঠিক আছে, পড়াশোনার পরে অন্য কথা বলি। রান্না করতে পারো তুমি? হ্যাঁ, সোজা প্রশ্ন করেছি। রান্না করতে জানো তুমি? হ্যাঁ, মাথা ঘুরছে নাকি? রান্না যদি জানো তাহলে এই রকম করো, আর যদি না জানো তাহলে এই রকম করো। আরে আরে, এটা কি মা? সুখে শান্তিতে বিয়ে করছো, চোখে এত জল কেন? আসলে সে কথা নয়, আমাদের হস্টেলের কেউই রান্না করতে পারে না। উঠেই দেখতাম খাবার তৈরি থাকতো, আমি রান্না করতে পারি না। বিয়ের পর যদি উনি বলেন এটা বানিয়ে দাও, ওটা করে দাও আমাকে, তাহলে তো আমি কিছুই করতে পারবো না। আবার পাগলের মতো কথা বলে। এরম কিচ্ছু হবে না। আর যদি এরকম হয়েও যায়, কিচ্ছু পারি না এরম বলবে না, বলবে সব পারি। আরে আরে আরে, মিথ্যে বলে তো পাপ। কোনো পাপ নয়। দেখো, আমি আবার বলছি, ফুলসজ্জার সময় আমি এটা জানি না ওটা জানি না বলে একদম আপসেট করবে না, নালে সারা জীবন আপসেট হয়ে যাবে। কি ভাবছো? হ্যাঁ, আমি রান্না করতে পারি। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি খুব ভালো রান্না করি। ভেরি গুড, ভেরি গুড। দেখো, ভেজ খাবারের থেকে নন ভেজ আমার বেশি পছন্দ, কিন্তু ভেজিটেবলের মধ্যে যদি তুমি ভালো ডিশ বানাও আমি নিশ্চয়ই খাবো। আর নন ভেজিটেরিয়ানে যেমন ধরো চিকেন, মাটন, মাছ, খরগোশ, পায়রা, হাঁস, হরিণের মাংস, শুয়োর আর ভেড়ার মাংস। শোনো, ফুলসজ্জার দিন স্বামীর সঙ্গে বেশি কথা বলবে না। যদি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে তো টুক করে আলো নিভিয়ে দেবে। অন্ধকার হলেই পুরুষের মন বদলে যায়। শুক্তো ঝোল, লাবড়ার তরকারি, এঁচোড়ের ডালনা, ভেজিটেবল চাউ, ভেজিটেবল সুইট অ্যান্ড স্যুপ, ভেজিটেবল। আরে এই কি করছো? লাইট কেন বন্ধ করলে? প্রথম রাতে এত কথা বললে কি করে হবে? শুয়ে পড়ুন না। হ্যাঁ, কোনো ব্যাপার না। বাকি সব বিষয়ে তুমি জিরো হলেও কিন্তু এই বিষয়ে শুনুন না, সকালে কখন ডেকে দেবো আপনাকে? এখনো ঘুমালামই না, সকালে ওঠার কথা বলছো? বলুন না কখন ডেকে দেবো? সকাল 9টায় কলেজ, ঠিক 6টায় উঠে তোমাকে রেডি হতে হবে। তো টিফিনে কি বানিয়ে দেবো? সেটা সকালে ভাবা না যাবে। না না, আপনি এখনই বলুন না, আমি কি বানাবো? লুচি তরকারি। আচ্ছা, স্নান করে টিফিন খাবেন নাকি টিফিন খেয়ে স্নান করবেন? স্নান করে টিফিন, টিফিন করে স্নান। উফ, আগে তো রাতে শুই ভালো করে এসো। ঠাকুমা, এরকম ড্যাব ড্যাব করে কি দেখছো? চোখটা বন্ধ করো না। বৌদি, বৌদি, বৌদি। কি হয়েছে বৌমা? বৌদি, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমার উনি আছেন না, উনি অনেক লেখাপড়া জানা মেয়ে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু আমি তো শুধু ক্লাস 5 অবধি পড়েছি। এটা শুনে উনি খুব আপসেট হয়ে গেছেন। তুমি তারপর কি করলে? আমি তো এদিক ওদিককার কথা বলে বিষয়টা সামলে নিয়েছি। তা বেশ করেছো তুমি। রান্না করতে পারি কিনা জিজ্ঞেস করছিলেন, আবার যদি বলি পারি না তো আবার আপসেট হয়ে যাবেন, সেই জন্য আমি তাড়াতাড়ি করে মিথ্যে বলে দিয়েছি। এখন কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সকালবেলায় ঘুম থেকে উঠে কি যেন একটা চাইছিলেন, এসকেপে ক্যাফে। এসক্যাফে না মা, নেসক্যাফে। হ্যাঁ, ওটাই যেটা আপনি বলছেন। আর হ্যাঁ, পকোড়াও চাইছিলেন। আমার তো খুব ভয় লাগছে, কি করব আমি? তুমি চিন্তা করো না বৌমা, তোমার যা চাই আমাকে জানিও, আমি বরং কফি করে দিচ্ছি, তুমি দিয়ে এসো। এসকেপে কফি। হ্যাঁ, দারুণ। ভাবছি ডাল ভাতকে তুমি করতে জানো, কিন্তু কফিটা দারুণ বানিয়েছো।
বাকি সবকিছু রেডি তো? হ্যাঁ তৈরি হচ্ছে। হ্যাঁ তৈরি হচ্ছে? হ্যাঁ আপনি স্নান করতে করতে তৈরি হয়ে যাবে। ওকে ওকে, যাও যাও রেডি করো, কাম অন। এ নাও বৌমা, গিয়ে দিয়ে এসো। আপনি আমাকে বড় বাঁচান বাঁচালেন, থ্যাঙ্কস। থ্যাঙ্কস না, থ্যাঙ্কস। হ্যাঁ এটাই যেটা আপনি বলছেন। কি হলো গো, ভালো হয়নি? ভালো না বৌদি? আরে ও শর্মা বৌদি, থামো না, থামো। আপনার স্বামী ওই কুটি কচুরি শর্মা বাবু সারা জীবন এটাই বলতেন যে আমার বউয়ের থেকে ভালো রান্না কেউ করতে পারে না, কিন্তু আজকে দেখুন শর্মা বাবুকে বলে দেবেন আমার বউ আপনার থেকেও ভালো খাবার বানায়। আমাকেও পাঠিয়েছে। পাঠিয়ে দিয়েছে? খেয়েছি তো, খুব ভালো বানিয়েছে। ওহো হো, পাঠিয়ে দিয়েছিলে? আই লাইক ইট, আই লাইক ইউ ভেরি মাচ। এরপর থেকে যা খাবার বানাবে ওনাদেরকে পাঠাবে আর ওনাদের থেকে প্রশংসা নেবে। ওহো হো, আই এম ভেরি লাকি পারসন, ভেরি লাকি পারসন। সুইটি, সুইটি। সুইটি কেন বলছেন? ঠিক আছে, সুইটি ভালো লাগছে না, জানুও ভালো লাগছে না, এই দুটোর মাঝখানে একটা নাম দিচ্ছি, সাথী বলে ডাকি। কি মিষ্টি হাসি বাচ্চাদের মতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আসছি। হ্যাঁ সাথী, সাথী শোনো শোনো এদিকে। কি হলো? তড়ি ঘড়িতে স্টাফদের নিমন্ত্রণ করতে পারিনি, দুপুরে বরং খেতে ডাকি। একটা কাজ করো, চিকেন বিরিয়ানি বানাও, চিকেন কোরমা বানাও, চিকেন কারি বানাও। বুঝে গেছো? হ্যাঁ বুঝে গেছি, চিকেন কারা। ওহো, আরে বাপরে, চিকেন কারা না আমার মা, চিকেন কারি, চিকেন কারি তৈরি করে পাঠিয়ে দিও, বুঝলে? এখন কি করব বৌদি? বৌদি, বৌদিরা তো ব্রাহ্মণ, এইসব তো ওরা রান্না করবে না। আরে রে, এবার কি করব? এই জন্যই বলে একটা মিথ্যে কথাকে লুকানোর জন্য হাজারটা মিথ্যে কথা বলতে হয়। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। আরে রোজা, এখন তো বড় বিপদে পড়ে গেল রে। আরে 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 ঠাকুমা, তুমি সাহায্য করো না, চিকেন কারি কিভাবে বানাবো তুমি বলে দাও না। আরে বাপরে, এবার ওকে করবে বল? সকাল থেকে একটা সবজিও কাটতে পারলো না। আরে ওই দেখ, পিয়ন এসে গেছে খাবার নিতে। ম্যাডাম, ম্যাডাম, সাহেব সবার জন্য খাবার চেয়ে পাঠিয়েছেন, তাড়াতাড়ি টিফিন কারি একটা দিন। আসুন ম্যাডাম, আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি করুন। এই নাও। হ্যাঁ এটা কি? এটা তো খালি টিফিন কারি। এটা নিয়ে যাও না। আরে আপনি খালি টিফিন কারি দিয়েছেন, আমাকে তো বকা খেতে হবে। স্যার জিজ্ঞেস করলে আমি কি বলবো? আরে দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো। আরে ম্যাডাম, এই টিফিন কারি আপনারা কেন নিচ্ছেন? একেই তো খালি টিফিন কারি দিয়েছেন, তারপরে আপনারা তো এটা কি আছে দেখ তো। শ্রী চরণেশু, আমি রান্না করতে একদম পারি না, আমায় ক্ষমা করে দিও, অপসেট হয়েও না। আপনার শ্রীচরণের একমাত্র দাসী। সাথী, সাথী, মাই ডার্লিং সাথী, কোথায় তুমি? আরে এটা কি করছো? তুমি আমাকে মারো, আমার রান্নার ব্যাপারে সব বুঝে গেছো তো? শুধু আমি না, পুরো স্টাফরা জেনে গেছে। তোমার হাতে চিকেন বিরিয়ানি খেয়ে পুরো স্টাফরা পাগল হয়ে গেছে। আরে বাবা বাবা, তোমার নামের গুণকীর্তন শুরু হয়েছে। তোমার স্ত্রী তো সাক্ষাৎ অন্নপূর্ণা দেবী, এই বলে তোমার কানের মাথা খেয়ে নিয়েছে। এই জীবনে আর খাবার বানাবো না, না বলে চিকেন বিরিয়ানি পাঠালে। এই খুশিতে আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি, একটা নতুন শাড়ি আর রজনীগন্ধার মালা। আর শুধু এটাই নয়, নেক্সট প্রোগ্রাম সেটা কি? বেডরুম। জয় জয় কৃষ্ণ মুকুন্দা মুরারে। ম্যাডাম, কালকে যা উপকার করেছো তার জন্য থ্যাঙ্কস। এই নাও। এটা কিসের জন্য? কি জন্য মানে? কাল হোটেলের বিরিয়ানি দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ, আপনাকে কে বললো যে আমি ওটা দিয়েছিলাম? ও তো পাশের বাড়ির রোজা ম্যাডাম আমাকে। রোজা? হ্যাঁ। সে আবার কে? হ্যাঁ, ওই দেখুন ছাদের উপর দাঁড়িয়ে আছে। জয় জয় কৃষ্ণ মুকুন্দা মুরারি। এবার শেষ কথা, সুখী সংসারের মূল মন্ত্র হলো, প্রথম কথা মনে রাখবে, যদি তোমার বরকে কোনো অন্য মেয়ে খাবার খাওয়ায় তাহলে বুঝবে এর মধ্যে গন্ডগোল আছে। আচ্ছা, তাহলে তুই হচ্ছিস রোজা। তাড়াতাড়ি নিচে নাম, শুনতে পাচ্ছিস না? ঠিক আছে, তোকে নামতে হবে না, আমি উপরে যাচ্ছি। কোথা থেকে এলো আমার রোজা? রোজা রোজা রোজা, দাঁড়া আজ দেখাচ্ছি তোর মজা। এই তুই কে রে, আমার স্বামীকে রান্না করে খাওয়ানো? এইসব করে আমার সংসার ভাঙার ফন্দি করছিস?
নিজের শখ মেটানোর জন্য বিশ্ব সংসারে শুধুমাত্র আমার স্বামীকেই পেলি? এইসব করে তুই আমার বরকে তোর জালে ফাঁসাচ্ছিস। দিদি, শেষ করে ছেড়ে দেব। দাও, ওর কোনো দোষ নেই। এই তুই তোর মুখ বন্ধ রাখ। ওর হয়ে কথা বললে তোকেও মজা দেখাবো। কোথা থেকে এলো রে? আহা, মাথা নিচু করে ভালো মেয়ে সাজছিস। ভাবছিস আমি কিছু বুঝতে পারি না? আমি রান্না করতে জানি না, লেখাপড়া জানি না, কিন্তু বাকি সব জিনিস আমি ভালো পারি রে তোর থেকে। আমার বড় নজর দিয়েছে রে এইসব মেয়েকে কিভাবে সাহায্য করতে হয় আমার ভালো করে। হ্যাঁ বৌদি, এক্ষুনি ওর জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলে দিই। না, মেয়েটা বড্ড ভালো গো। হ্যাঁ, খুব ভালো মেয়ে। পরপুরুষকে রান্না করে খাওয়ায় সে আবার নাকি খুব ভালো। কি যে বলছেন? দেখুন, আপনার বর তো বুড়ো হয়ে গেছে, আপনার কোনো ফিলিংই নেই, কিন্তু আমার বর তো এখনো জোয়ান। ও যদি আমার বরকে এখন ফাঁসিয়ে নেয়, সেরকম আপনি ব্যাপার থামুন। নয় গো। এই নিন আপনার দেওয়া এই মঙ্গলসূত্র। আমার তো মনে হয় ও মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকেও ফাঁসিয়েছে, তাই আপনি ওর হয়ে কথা বলছেন। আমিও তো তোমার বরের জন্য খাবার বানিয়ে দিয়েছি বৌমা, তাহলে কি আমিও খারাপ? আপনার কথা তো আমি। শোন মা, এই চেনটা আমার নয়, ওই মেয়েটার। তুই গিয়ে ওকে দিয়ে আয়। কিন্তু আপনি বৌদি মানে দেখ বৌমা, ওই মেয়েটা খুব ভালো। যেদিন তুই অনাথ আশ্রম থেকে এখানে এলি, তখন ও নিজের চেনটা খুলে তোকে দিতে বললো। আর ওই চেনটা দিয়ে কি বললো জানিস? ওই মেয়েটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমার বোনকে সবাই অনাথ বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই চেনটা নিন আর ওকে পরিয়ে দিন। ও দিদি বলে ডেকেছে। হ্যাঁ রে, আমার মতো অনাথকে, যার জাতপাতি ঠিক নেই, তাকে দিদি বলে ডেকেছে। এই শোনো রোজা, আমার বোন, আমার সোনা মোনা, আমি আসছি। আরে আরে, এরকম একটা মিষ্টি মেয়েকে আমি কত না খারাপ কথা শুনিয়ে দিলাম। আমার মনে যা ইচ্ছে হলো আমি তাই বলে ফেললাম। আমি সত্যি অবুঝ। আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, আমার উপর রাগ করেছো না? কারণে এটা তুই এবার নিজের হাতে আমায় পরিয়ে দে। দিদি, আমি তোমাকে রান্না করতে শেখাই। রান্না করতে শেখাবি? হ্যাঁ, 2 দিনে শিখিয়ে দেব। ওরে তুই মিষ্টি বোন আমার। চল, এটা ঢেলে দিয়ে এর মধ্যে। হ্যাঁ, দিয়ে দাও। তোমায় দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে দিদি, তুমি 2 দিনে রান্না করা শিখে গেলে। আমি কোথায় শিখলাম? তুই তো শিখিয়ে দিলি। কিন্তু ঠিক আছে, আজকে আমার আগের দিনের থেকেও বেশি ভয় লাগছে। ডোন্ট ফিয়ার, আই এম হিয়ার। এই আবার কি কথা কথা ইংরেজি বলিস? আমি আরো ভয় পেয়ে যাই। আমি যখন কথা বলি মন দিয়ে শুনে নাও, খুব তাড়াতাড়ি তুমিও ইংরেজি বলা শিখে যাবে। ঠিক আছে ঠিক আছে, একটা একটা করে শিখে যাব। এবার এই সাম্বারটা একটু চেখে বল এটা কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক, অসম। থ্যাঙ্কস। থ্যাঙ্কস না, থ্যাঙ্কস। হ্যাঁ, ওটাই। জামাইবাবু এটা সাম্বারের সাথে খান না, পুরো গ্লাসে করে ঢক ঢক করে খেয়ে নেন। আর খেয়ে কি বলে জানো? কি বলে? বেডরুম। দূর বাজি। এই আমাকে অ্যারেস্ট করিয়েছিলিস তাই না? ম্যাডাম, স্যারকে গুন্ডারা মারছে। কি বলছো?
ভগবান আমার বোনটা কি হলো, কেন এমন হলো, ভগবান সাথী, সাথী, আমার ডার্লিং সাথী, তাড়াতাড়ি আসো, আমার খুব খিদে পেয়ে গেছে। আজ কি বানিয়েছো? ধোসা, উপমা, ইডলি, জিলিপি, রায়তা আর দই বড়া। সবকিছু নিয়ে চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই না, এটা কি? উপমা তোমার জন্য। আরে বাকি জিনিসগুলো? যে আমাকে বাঁচিয়েছে আমার ছোট বোন রোজা, ওর জন্য। ছোট বোন? ও যদি আমাদের ব্যাকগ্রাউন্ড জানতে পারে তাহলে আমার আর ব্যাকগ্রাউন্ড বলে কিছু থাকবে না। এই দুজনের বন্ধুত্ব যদি বেড়ে যায়, ঠাকুমা এই পোষে ভালো লাগছে না। এটা তো দুর্গতি না আসেনি। কি দিদি বাচ্চাদের মতো খাওয়াচ্ছ, আমি নিজে খেতে পারবো। আমার নিজের হাতে খাওয়ালে তবে শান্তি হবে। এই তোকে ডাক্তার 9টার সময় যেতে বলেছিল না, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, মনে আছে। ভেঙ্কটেশ বাবু, আমার একটা সাহায্য দরকার। কি সাহায্য? আমার টায়ার পাংচার হয়ে গেছে। তো আমি কি করব? তো ব্যাপারটা হলো, আপনার গাড়ির পেছনে বসে আমিও যদি আপনার সঙ্গে কলেজ যেতে পারি। পাশরণ, দেখুন এই সিট শুধুমাত্র মহিলাদের জন্য। মানে আমি এখান থেকে অটোতে নয়তো পায়ে হেঁটে কলেজ যাব? দেখুন, আপনার যেভাবে খুশি আপনি কলেজে যান, কিন্তু এই সিটে আমার স্ত্রী ছাড়া আর কেউ এখানে বসতে পারবে না। হ্যাঁ বসাও বসাও, নিজের বউকে বসাও, নিজের বউকে বসিয়ে মজা সে ফুরফুর ফুরফুর করে গাড়ি চালাওকে যাও। আমার স্কুটারওয়ালা রে, নিজেকে সামলান শর্মা বাবু, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, স্কুটারে গরম দেখিও না আমায়। বাসের প্রথম সিটে বসে আরাম করে যাব, তোমার চেয়ে আগে গিয়ে পৌঁছে যাবো আমি, দেখে নিও। এই শর্মাকে স্কুটারে গরম দেখাচ্ছে। হ্যাঁ এই শোনো শোনো শোনো, স্টপ স্টপ। কি হলো? ওকে ডাক্তার 9টার সময় যেতে বলেছিল, কিন্তু ওকে দেখো একদম কেয়ার ফ্রি হয়ে বসে আছে। কি বললে? কেয়ার ফ্রি না আমার মা, এটা কেয়ারলেস, কেয়ারলেস। ঠাকুমা, ওকে পিছনে বসিয়ে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার কাছে টাইম নেই, অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে নিতে বলো। এই তুমি কি বলছো বলো তো? অটো স্ট্যান্ড এখান থেকে 1 মাইল দূরে, অত টাইম নেই। বস্তু তো এই তুই দাঁড়া। এই শোনো, এই মেয়েটাকে যদি সঙ্গে করে নিয়ে যাই, সারা গ্রামের লোক কি ভাববে জানো? কত ডেঞ্জারাস জানো? ভাববে, কিচ্ছু ভাবে না। ভাবলে ভাবতে দাও, আমার মনে হয় না তোমাদের দুজনকে দেখলে কেউ কিছু বলবে। যা বসে যাও তো। দেখো ঠিক করে বসো। হ্যাঁ কেউ আসছে না, খুব ভালো সময়। বেরিয়ে যাও বেরিয়ে যাও। শোন যা, পড়ে যাবি, ভালো করে ধর, ভালো করে ধরে বাস। টাটা। এই আছরা, হাত রাখার পারমিশন তো দিদি দিয়েছে, পারমিশন বুঝলি? দিয়েছে বলে এটা তো দিদির কান্না, বুঝেছিস? ঠাকুমা এরা দুজনেই পাগল হয়ে গেছে। আরে বাপরে, মরে গেলাম রে। কবে? ওই দেখ। স্টপ 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 স্টপ। কি ভাই ভেঙ্কটেশ বাবু, আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার কথা শোনার জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই। কি ভাই, তোমার স্কুটারের পেছনের সিট তো শুধুমাত্র লেডিসদের জন্য সংরক্ষিত, অনলি ফর ইওর ওয়াইফ, সেটাই বলেছিলেন না আমায়? আরে এটাতে আমার কোনো দোষ নেই। কার দোষ আমি তো সেটা জানতে চাই না। যে তোমার পেছনে বসে আছে সে কি তোমার এখনকার স্ত্রী, নাকি তোমার আগামী দিনের স্ত্রী হতে চলেছে, সেইটা বলো। চুপ চুপ। আমি সবসময় ঠিক কথাই বলি শোনা। আমার ক্যালকুলেশন এদিক থেকে ঘোরাও ওদিক থেকে ঘোরাও সবসময় একেবারে ঠিক জায়গায় গিয়ে মিলে। কি বলেছিলে? এই শর্মাকে লিফট দিতে তুমি অস্বীকার করেছিলে। এই গুটি কচুরি শর্মা এইভাবেই তোমার এই স্কুটারে ঠক্কর মারে। এই গুটি কচুরি শর্মা আজ তোমাকে অভিশাপ দিচ্ছে। দুইজন স্ত্রী নিয়ে তোমাকে 100 বছর বেঁচে থাকতে হবে। তোমার দ্বিতীয় বিয়েতে আমি পুরুদগিরি করব, বলবো যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। ঠিক আছে ঠিক আছে। যদি ওনার অভিশাপটা সত্যি হয়ে যায়, আমি তো দারুণ খুশি হব। কোনো না কোনো দিন আমার বিয়ে তোমার সঙ্গে হবে, আমার মাস্টার মশাই। তোকে আজ মেরেই ফেলবো। আরে বাবা, এত ছোট বাচ্চাকে এত কষ্ট করতে হচ্ছে। হাসি খুশি একটা বাচ্চাও এই খবরটা পেলে সহ্য করতে পারবে? কি হয়েছে স্যার? ওই মেয়েটা আছে না রোজা, যে আমাদের কলেজে পড়ে, ওর বাবা মা বাংলাদেশে থাকে। ওখানে টেররিস্ট আর মিলিটারির মধ্যে যে যুদ্ধ চলছে, ওখানে দুজনেই মারা গেছে। ওরা দুজনেই ছিল মেয়েটির সম্বল। এখন ওই মেয়েটিকে একাই জীবন কাটাতে হবে। শুনেছো তুমি? শুনেছি, কিন্তু আমরা কি করতে পারি? সকাল থেকে বাচ্চাটা জল পর্যন্ত মুখে দেয়নি। এত বোঝাচ্ছি তবুও কেঁদেই যাচ্ছে বেচারি। শোনো না, তুমি গিয়ে একটু বোঝাও না। এতগুলো লোক কিচ্ছু করতে পারলো না, তাহলে আমি কি করব? এ তুমি কি সব বলছো বলো তো? সবাই আর তুমি কি এক বলো? ও তো তোমার স্কুলেই পড়ে, তাই না? যত ভালো করে তুমি বোঝাতে পারবে, আর কেউ সেটা পারবে না। কার কথায় কে ভালো বুঝবে এ তো আমরাও ভালো জানি না। এই জন্য একবার তুমি ওকে বোঝাও না। হ্যাঁ খুব খারাপ হলো, এমনটা হওয়া উচিত ছিল না। সত্যি খুব খারাপ লাগছে।
বিসর্জন উৎসব সভা, তার সঙ্গে তোকারাম এদিকে আয় তো। হ্যাঁ বলুন। এই কাছাকাছি তোর জানাশোনা কোনো অনাথ আশ্রম আছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? অনাথ আশ্রমে চলে যাবেন? মনে হচ্ছে বৌদি বার করে দেবে। আর ব্যাপারটা সেরকম নয়। ওই যে মেয়েটা আমাদের এখানে যে ভাড়ায় থাকে, ওর বাবা মা বাংলাদেশ থেকে আমাদের এখানে টাকা পাঠাতো, কিন্তু ওরা মারা যাবার পর এই বেচারি গত 2 মাস ধরে আমাকে ভাড়া দিতে পারছে না। এখন ওই মেয়েকে আমি কতদিন আমার নিজের কাছে রাখতে পারি ভাবছি ওই মেয়েকে আমি অনাথ আশ্রমে পাঠিয়ে দিই। ওখানকার বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে মিলেমিশে যাবে আর ধীরে ধীরে নিজের একাকিত্বটাকে ভুলে যাবে। কি মনে হয় তোর বল? আপনি কি দয়ালু মানুষ! আপনার মতো উত্তম মানুষের জন্য সবাই কসাইয়ের কাছেই জন্তুকে দিয়ে দেয়, এটা বুঝলাম। এটা কি তোমার প্রশংসা ছিল? কিন্তু মাথা রোজা, কি হয়েছে? কোথাও যাচ্ছিস? মা বাবা চলে যাবার পর আমাকে আর কেউ মানি অর্ডার পাঠাবে না। কেন ওদের বোঝা হয়ে থাকবো? এই জন্য ভাবছি কোনো একটা অনাথ আশ্রমে চলে যাব। কি বললি? অনাথ আশ্রমে চলে যাবি? মানে আমরা সবাই বুঝি এখানে তোর পর? এই কথা ও জানতে পারলে কি হবে তুই জানিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ গো, শুনছো? শোনো, কি বললো শুনলে? রোজা অন্য কোথাও থাকবে বলছে। কেন? যেখানে ছিল সেখানেই থাকতে বলো। বলো তো, আমি গিয়ে দিয়ে আসছি। তোমাকে বলে আমার ঘাট হয়েছে, আমারই মাথা খারাপ। দোষ? হ্যাঁ গো, শুনছো? ওই মেয়ে আমাকে দিদি বলে ডাকে। ওকে আমি অনাথ আশ্রমে কি করে পাঠাই? এছাড়াও আমি জানি অনাথ আশ্রমে একটা মেয়েকে কিভাবে থাকতে হয়। তার জন্য রোজাকে আমাদের বাড়িতে থাকতে বলি। না দিদি, আমি কাউকে কোনো কষ্ট দিতে চাই না, এটা ঠিক নয়। শুনেছো তো? দেখছো তো, ও আমাদের ঘরে থাকতে চাইছে না। জোর করে যদি ওকে আটকাই তবুও ও আমাদের ঘরে থাকবে না, থাকবে না, থাকবে না। কেন থাকতে পারবে না? দেখো, তুমি সেই সকালে গিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি ফেরো। আমার সাথে থাকার জন্য, আমার কাজ করে দেওয়ার জন্য তুমি একটা কাজের লোক খুঁজবে বলছিলে না? রোজা থাকতে আমরা কেন অন্য একটা সাধারণ কথা কেন বুঝতে পারো না? ও কি আমার নিজের লোক না? নিজের লোক তো তাহলে হয়ে গেল, রোজা এখানেই থাকবে। শোন রোজা, তোর জামাইবাবু কি বলছে শুনলি? তোকে এখান থেকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকবি। তুই অনাথ আশ্রমে যাবি এটাও মানতেই পারবে না। ও তোর কথা ভেবে কত দুঃখ পাচ্ছে বলতো। আর বেশি ভাবিস না, ভেতরে চল, তাড়াতাড়ি চল। চল চল। কি ভাই ভেঙ্কটেশ বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো বাস্কেটবলের প্লেয়ারের মতো লাগছে মশাই। সঠিক সময় দেখে বলটা নেট থেকে বাইরে যাওয়ার থেকে ঠিক আটকে দিল। গুটি কচুরি বাবু, আর একটা কথা বললে না কচুরির ময়দার মতো চটকে দেব। মশাই, আপনি মাখবেন নাকি চাপবেন নাকি ঘুরিয়ে ঘুরিয়ে গোলা বানাবেন সেটা আমি দেখছি তো। একটা বিয়ে হলো, দ্বিতীয় বিয়ে কবে? কি হয়েছে গো? সকাল থেকে তুমি এটা কি নিয়ে বসে আছো? ছি, বেকার একটা টেপ রেকর্ডার। সেকেন্ড হ্যান্ড এটাকে ভালো ভেবে কিনে এনেছিলাম, এখন রিপেয়ার করতে গেলেও ঠিক হবে না। এবার তুমি বলো আমি কি করব? গান না শুনে আমার তো ঘুমিয়ে আসে না। তুমি যদি এখন শুনতে চাও তো আমি শোনাতে পারি। কি বললে? তুমি গানও গাইতে পারো? বুঝি না বাবা, তুমি যে আমাকে কি ভাবো। আমাদের আশ্রমে যখন ফাংশন হতো, বড় বড় লোক আসতো, তখন তো আমাকেই গাইতে হতো। গান গাইবার সময় হাততালি চলতেই থাকতো, হাততালি পড়তো আর আমি আরো তুমি গাইতাম। এতদিন আমাকে কেন বলনি ডার্লিং? গানটা শোনাও না, শোনা। আগে দরজাটা বন্ধ কেন, করে কেউ দাও। শুনে নেবে? আমি চাই আমার গান তুমি ছাড়া আর যেন কেউ শুনতে না পায়। আমার গান শুধু ওকে তোমার ডার্লিং, জন্য। ওকে, যেটা তুমি বলবে। আমার তো মনে হচ্ছে এই গান তুমি শুধু আমার জন্যই শিখেছো। আমার কি ভালো কপাল। শোনাও শোনাও ডার্লিং, শোনাও। কি করছো? আমাদের কিভাবে চেয়েছো কেন? আমার লজ্জা করে। আরে আমি তোমার দিকে না দেখলে আর কোন দিকে দেখবো? তুমি পিছনে আরে দিকে তাকাও। পিছনে কেন ঘুরবো? না, তুমি পিছনের দিকে ওকে ঘোরো, না ওকে হলে আমি ওকে গাইবো ওকে না। করো। আচ্ছা আমার সোনা, পিছনেই গাও, গাও। হে ভগবান, হে ভগবান, মা বাবা নেই যে, খাবার কিছু নেই যে, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। থামো। আরে আমার মায়ের পেটে কি বোম লাগালো নাকি? হে ভগবান, হে ভগবান। আর এটা কোনো গান নাকি? কেউ যদি এই গান শোনে ভাববে কেউ মারা গেছে। শোক সঙ্গীত, শোক সঙ্গীত এটা। ঠাকুমা, ঠাকুমা। সত্যি তোমার আমার গান ভালো লাগে? ভগবান। কি হয়েছে দিদি? সারাদিন যে মেয়েটা তো বকবক করে, তার কি হলো? রাতে তুই ঘুমিয়ে যাবার পর তোর জামাইবাবু বলছিল একটু গান শোনাও না। গাইলে? হ্যাঁ, গাইলাম তো, কিন্তু ওনার পছন্দ হলো না। ভালো লাগেনি কি বুঝি? জানি না। আশ্রমে যখন গাইতাম তখন তো সবাই ভালো বলতো, কিন্তু ওর তো পছন্দই হলো না। তোকে গিয়ে শোনাবো? হ্যাঁ, শোনা। আচ্ছা। হে ভগবান, হে ভগবান, মা বাবা নেই যে, খাবার কিছু নেই রে, হে ভগবান, হে ভগবান, মা বাবা নেই যে। মা, তোদের দুজনের মা বাবা নেই? এই নে।
রোজা, তার মানে আমি যেটা গাইলাম সেটা ভিকিরিদের মতো, এই জন্যই ও হয়তো আপসেট হয়ে গেছিল। দেখো দিদি, তোমার এই গানটা খুব একটা ভালো না, কিন্তু তোমার গলাটা খুব ভালো। তুমি যেমন করে রান্না করতে শিখে গেলে তেমন করে গানও তোমায় শিখিয়ে দেবো। সত্যি বলছি? সত্যি বলছি। শোনো না, না 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 না। সাথী, তুমি এত ভালো গান গাইছো, একদিনের মধ্যে মা সরস্বতী তোমার গলা কি করে নেমে এলো? যাও তো। না, তুমি লজ্জা পেলেও আমি বলবো, এবার তো তোমাকে আমাকে গান গেয়ে শোনাতেই হবে। ডোন্ট ওয়ারি দিদি, গাও না। আমি ভালোবেসে আজ গাইতে পারি, তুমি আজকেই হবে শুধু আমারই। চোখে চোখে দেখা, মনে মনে কথা, চলো না গো দূরে ভেসে যা। হায় রামা, কি হলো আজ আমার, তা আমি জানি না। আরে রামা, হলাম যে আমি তোমার প্রেমে দিওয়ানা। হায় রামা, কি হলো আজ আমার, তা আমি জানি না। আরে রামা, হলাম যে আমি তোমার প্রেমে দিওয়ানা। হায় মন রে আমার কিছুতেই লাগে না, শুধু তোমায় ছাড়া কাউকে ভাবি না। কাছে এসো গো, এসো গো, এসো আজ তুমি আমার। হায় রামা, কি হলো আজ আমার, তা আমি জানি না। আরে রামা, হলাম যে আমি তোমার প্রেমে দিওয়ানা। দিন যায় রাত যায় তবু আমি শুধু তোমায় খুঁজি। ভালোবেসে আজ এই মনটা আমার তোমায় দিতে রাজি। দিন যায় রাত যায় তবু আমি শুধু তোমায় খুঁজি। ভালোবেসে আজ এই মনটা আমার তোমায় দিতে রাজি। চলো কোথাও দুজনে যাই যে হারিয়ে। চলো নিয়ে আজ সাথে তোমার ভাসিয়ে। মনে এমন মিলে গেল আজ আমার। হায় রামা, কি হলো আজ আমার, তা আমি জানি না। আরে রামা, হলাম যে আমি তোমার প্রেমে দিওয়ানা। সুন্দরী উর্বশী তুমি হলে আমার মনের রানী। জানি প্রিয়া, জানি আমি তোমায় নিজের মানি। সুন্দরী উর্বশী তুমি হলে আমার মনের রানী। জানি প্রিয়া, জানি আমি তোমায় নিজের মানি। বলো কিছু আজ প্রাণের কথা বলে দাও। শোনো তুমি যা আমার মুখে শুনতে চাও। ছন্দে মেতে মন যে নাচে আমার। হায় রামা, কি হলো আজ আমার, তা আমি জানি না। আরে রামা, হলাম যে আমি তোমার প্রেমে দিওয়ানা। হায় মন রে আমার কিছুতেই লাগে না, শুধু তোমায় ছাড়া কাউকে ভাবি না। কাছে এসো গো, এসো গো, এসো আজ তুমি আমার। হায় রামা, কি হলো আজ আমার, তা আমি জানি না। আরে রামা, হলাম যে আমি তোমার প্রেমে দিওয়ানা।
শোন রোজা হ্যাঁ, দিদি। আই এম গোয়িং টু মন্দির ইউ আর হিয়ার মাস্টার ঘরে কামিং কিছু ওয়ান্টিং আর আমি কিছু পাচ্ছি না, আমি ভুলে গেছি যাবো। যদি কিছু দরকার পড়ে তো তুই দেখে নিস। আচ্ছা ঠিক আছে। সাথী কোথায় গেল? ঘরে বাথরুমে স্নান করছে। দেখো, ও কিন্তু খুব সাদাসিধে, ও কিন্তু ছলচাতুরি বেশি জানে না। ওকে দিদি ফিদি বলে কিন্তু একদম ঠকাবে না। দিদি তো খুবই ভোলে ভালা স্যার, না বললেন তবুও স্কুটারে বসিয়ে দিল, ঘরে থাকতে দিল, আরো কত কিছু। মাথা খারাপ হয়ে গেছে নাকি পাগল মেয়ে? ছেড়ে দিন, আরে না, আরে আমি কি লাগছে, করলাম? আরে দিদি। এই, আরে আরে চিৎকার কেন করছিস? আরে নি, আরে আরে এই, সাথী আমি কিছু করিনি। আরে আরে ও নিজেই চিৎকার করছে। সাথী সাথী দিদি মন্দিরে গেছে, বাথরুমে নেই। রে। ঠাকুমা, আরে আমি গেলাম রে। জানিস বাবলু, তোর এই রাজভোগের দয়াতেই আমাদের প্রতিপত্তি সংসার চলছে। কি তোকারাম, আমি তো রোজ দেখি আমার ঘন্টা বাজানোর আগেই তুমি রাজভোগ কিনতে চলে আসো। কি ব্যাপারটা কি? আরে স্কুলে যে ঘন্টা বাজায় সে এসব এর কি বুঝবে? এই তোমার বিয়ে হয়েছে না। তাহলে কেটে পড়ো, নিজের রাস্তা দেখো। যাচ্ছি, যাচ্ছি। আরে তোকে কে ভাষণ শোনায়? ওরে বাপরে, তুই এটা কি করলি রে? আমার রজনীগন্ধার মালা আর রাজভোগ ফেলে দিয়ে আমার সংসারে অশান্তি ডেকে এই আনলি। পাগল হচ্ছিস নাকি? রাজভোগ রজনীগন্ধার সঙ্গে সংসারে কি সম্পর্ক? এই রাজভোগ রজনীগন্ধার মালা আর সংসারে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বোকা কোথাকার, এই জন্য টক টক করে নিজে মাস্টার হয়ে গেছিস আর আমি টুকটুক করে নামতে নামতে টিচারের বড় হয়ে গেছি। আরাম, তোর মুখ কিন্তু আমি ফাটিয়ে দেবো। যা বলবি ক্লিয়ার করে বল। রজনীগন্ধার গন্ধ শুকে একটা মরা সাপও ফস করে দাঁড়িয়ে যায় আর নাগিনীর সন্ধানে বেরিয়ে পড়ে। আর এই রাজভোগ খাওয়ার পরে রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর এক মুহূর্তেই মনটা পুরো বেলুনের মতো ফুলে যায়। নে এটা খাওয়া। তোকে কে বললো রে রাজভোগটা খেলেই উত্তেজনা বাড়ে? প্রফেসর কামেশ্বর বলেছেন আমাকে যে এটা খাও আর জোশে ভরে যাও। সবকিছু জিঙ্গালালা মাগো। এসব দিয়ে কি হবে? আমার এসব কালাটাল ভালো লাগে না। কি হয়েছে দিদি? স্যারকে দেখো, উনি কি হ্যান্ডসাম। যখন উনি কলেজে পড়াতে যান তখন তো কলেজ স্টুডেন্টদের মতোই দেখতে লাগে। কি ইয়াং আর হ্যান্ডসাম। সাথী, আমার ডার্লিং সাথী। ট্যান্ডানা, বলো তো এটা কি? রাজভোগ আর রজনীগন্ধার ফুল। কি জন্য এনেছো গো? কি জন্য মানে? ভালোবাসার আগে মনটাকে ভালো করার জন্য এগুলো খুব দরকার। আর এর জন্য তো রজনীগন্ধার ফুল দারুণ। এই, কি হলো? ছি ছি, আজ শুক্রবারের ব্রত আছে। তাহলে গত পরশু কি ছিল? ওটা তো বুধবারে ছিল। তাহলে কাল কাল কি ছিল? ওটা তো বৃহস্পতিবারের ব্রত। প্রত্যেক দিনই যদি ব্রত থাকে তাহলে স্বামী ব্রতটা কবে হবে? এমন বলছো কেন? এসব কি আমার জন্য? এসব তো তোমার জন্য। তুমি যাতে শান্তিতে 100 বছর বাঁচতে পারো তার জন্য। শান্তিতে 100 বছর বিনা রোগে? এখন আমার রোগের কি টেনশন? অন্ধ হয়ে গেছি, টিবি হয়েছে আমার। দেখো সাথী, এই রাজভোগটা খাওয়ার পর উত্তেজনা বেড়ে যায়, আমাদের প্রেমে শিহরণ জেগে উঠবে আর তারপর আমরা একে অপরকে খুব ভালোবাসবো। ছাড়বো না সারা রাত। আরে ঠাকুমা, স্যার রাজভোগটা আমায় খেতে দিন না স্যার, উৎসাহটা বেড়ে যাবে না? নে নে তুই খা। খাবারটা খেয়ে কোনো নাও। দরকার নেই, খেলাম কি না খেলাম তোমার কি যায় আসে? কি হলো? এত রেগে যাচ্ছ কেন? কি এমন হয়েছে যে তুমি খাবার ছুঁড়ে ফেলে খাইনি, দিচ্ছ? এটুকুই যথেষ্ট, ছাড়ো বাদ দাও। কেন? না হলে কি আমার মাথায় ফেলতে? হ্যাঁ, এটা কি হচ্ছে? রোজ রোজ দেখছি তোমার গলা খুব বাড়ছে, আর একটাও কথা বলো না, এই চামচ দিয়ে তোমার চোখ ফুড়ে দেবো। কি বললে? এবার আমার গায়ে হাত তুলবে? আমি তো বুঝতেই পেরেছিলাম কোনো না কোনো দিন তুমি আমার গায়ে হাত তুলবে। ব্রতের জন্য আমি সময় দিতে পারিনি, তার জন্য আমার গায়ে হাত তুলবে। এরপর না জানি কি না কি করবে। আমি জানি আমি অনাথ, তো আমাকে দেখার কেউ নেই, তাই তুমি যা ইচ্ছে তাই এই সব বলছো। তুমি কি বলছো? এইরকম কান্নাকাটি কেন করছো? সারা পাড়ার লোককে জানাচ্ছ? সবার সামনে এখন তামাশা করবে তুমি? যাও যাও, বেরিয়ে যাও। হ্যাঁ যাবো তো। তুমি কি ভাবছো আমি এখানে হ্যাঁ হ্যাঁ থাকবো? হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যেখানে খুশি যাও। পাশের বাড়ি হ্যাঁ, পাশের বাড়ি বৌদির কাছে যাও, সামনের বাড়ি মাসিমার কাছে যাও। তুমি ডাকলেও আমি আসবো না, চেঁচালেও আমি আসবো না। ঠিক আছে, তুমি দয়া করে এখান থেকে যাও, আমাকে ক্ষমা করো, যাও। কে তোমাকে থাকতে দেয় দেখবো। হ্যাঁ যাও যাও, ঠিক আছে যাও, দেখি কে তোমাকে কতদিন থাকতে দেয়। একবার বাইরে যাও, তখন বুঝতে পারবে ঘর আর বাইরের পার্থক্যটা কি। দুদিনের মধ্যেই ফিরে আসবে আমি জানি। বৌদির বাড়ি যাচ্ছে, ভালো লাগে না। সে কি, ওর সঙ্গে তুই ঝগড়া করে এখানে এসছিস? হ্যাঁ আমি ঝগড়া করে এসেছি। ওর শরীর ঠিক রাখার জন্য আমি ব্রত করি, আর ও একজন আমাকে রাজভোগ আর জুঁই ফুলের মালা নিয়ে আমাকে ঘরে ডাকে। আমি বললাম আমি যাব না, যেই বললাম আমার গায়ে হাত তুলে দিল। তাই বলে বাড়ি ছেড়ে চলে আসবি? ভেঙ্কটেশ বাবু, আপনি তো পুরো মশাই দাবড় হয়ে গেলেন। চোখের পলক ফেলা মাত্র আপনি মেয়েদের তুড়ি মেরে হাফিস করে দেন। আগে তো রোজাকে হোস্টেল থেকে আমার ঘরে ঢুকিয়ে দিলেন,
আর তারপর ধীরে ধীরে রোজাকে আমার ঘর থেকে নিজের ঘরে শিফট করে নিলেন আপনি। তারপর আপনি কি করলেন না সেটা তো আর আমি জানি না, কিন্তু আপনার বউকে আমার ঘরে বেশ চালাকির সঙ্গে পাঠিয়ে দিলেন মশাই আপনি। হ্যাঁ, কি টুইস্ট, কি চেঞ্জ মাগো! তোমার স্বপ্ন তো সত্যি হলো, তুমি তো একেবারে রাসলীলা হিরো হয়ে গেছে গো। তুমি ধন্য। গুটি কচুরি শর্মা বাবু, আমি এমনিতে কিন্তু টেনশনে আছি, মারতে শুরু করলে কিন্তু ডবল কেস খেয়ে যাবেন। যাক, আজকে আমার কোনো টেনশনই নেই। যাও, তুমি নিজের কাজটা করো, দরজাটা বন্ধ করে নাও। আমি এখানে বসে বসে গান গাই। ডাইলে থেকে নন্দেশ্বর, ডাইলে থেকে নন্দেশ্বর, ডাইলে থেকে নন্দেশ্বর, ডাইলে থেকে কাহা। দেখ বৌমা, তোর ঘরে এখন একটা সমর্থ মেয়ে রয়েছে, ওদেরকে এভাবে একলা ছেড়ে আসা তোর উচিত হয়নি। জানবি, সুগন্ধি ফুল থাকলে সেখানে মৌমাছিরা ঘুরে বেড়ায়। তাই তো, তুমি তো আমার চোখে খুলে দিলে। এই ব্রতই আমার সংসার নষ্ট করে দিচ্ছে। আমি গিয়ে রাজভোগ খাই। হ্যাঁ গো, শুনছো শুনছো? আমি বুঝতে পেরেছি গো, আমি কত বড় পাগল। রোজা, তুই? তোমার না থাকাকালীন আমার ওখানে একা থাকা ঠিক নয় দিদি। কি? একা ওখানে থাকা ঠিক নয় বলে তুই এখানে শুয়ে পড়লি? আরে আরে আরে, আমার মিষ্টি বোন, তোর মনটা কত বড় রে। হ্যাঁ গো, শুনছো? শোনো, প্রত্যেকদিন ব্রত রাখার কোনো দরকার নেই। একদিন ব্রত ভাঙলে কিচ্ছু হবে না, কোনো পাপ হবে না। নারকেল ফাটালে সব দোষ কেটে যাবে। বৌদিও তো এরকমই করে। হ্যাঁ গো, শুনছো শুনছো? তুমি কোথায়? তুমি কোথায় চলে গেলে? কোথায়? খুঁজে পাচ্ছি না। আরে আরে আরে, কোথায় চলে গেল? এক্ষুনি দেখেছিলে। আরে রোজা, শোন না, কোথায় চলে গেল? কি হলো দিদি? কি হয়েছে? কি হয়েছে? আরে রোজা, সবকিছু শেষ হয়ে গেল। কোথায় চলে গেল? আমাকে খুঁজে পাচ্ছি না, মনে হয় ছেড়ে চলে গেল। কোথায় গেল? তুমি একটু শান্ত হও দিদি। না রে রোজা, তুই ওকে চিনিস না। আমার জীবনটা শেষ হয়ে গেল। ভগবানের মতো মানুষ, ভগবানের মতো মানুষটাকে আমি কি না কি বলেছি, না খাওয়া দাওয়া করে চলে গেল। আমি এখন কি করি? আমি কোথায় খুঁজবো ওকে? আরে ভেঙ্কটেশ বাবু, এ কি কাণ্ড! রাজভোগ খাওয়ার পর কোথায় জোশে আসবে না মন্দিরের সামনে এসে শুয়ে আছো? ওটা রাজভোগ না, ওটা আগুনের ছিলকা। ওটাই আমার ঘরে আগ্নেয়গিরির রূপ নিয়েছে। তোমার দেওয়া রাজভোগ আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। তোমার বুদ্ধি নিয়ে আমার জীবন বরবাদ হতে চলেছে। রাজভোগ খেয়ে আপনি প্রবলেমে ফেসেছেন? আমাদেরকে দেখুন, রাজভোগ খেয়ে জোশে এসে আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি দুজনে। আমাদের জন্য ওটা রাজভোগ নয়, একেবারে অমৃত। আরে এইভাবে শুয়ে পড়লো কেন? আমাদের রাজভোগ আবার উল্টো কাজ করলো না তো? ছাড়ো, বাদ দাও। আমাদের কি, ভেঙ্কটেশ বাবু, আমরা চললাম সিনেমা দেখতে। আরে আরে আরে, এ কি করছো তুমি? এই ঠান্ডায় তুমি বাইরে শুয়ে আছো। তোমার যদি কিছু হয়ে যায় তো? আমাদের মধ্যে যাই হোক না কেন, তুমি তো ঘরেই শুতে পারতে। এই প্রশ্নটা তো আমি নিজেও করতে পারি। আমাদের মধ্যে ঝগড়া আছে বলে তুমি বৌদির বাড়ি কেন গেলে? কেন ঘরে থাকা যেত না? ঘরে একটা জওয়ান মেয়ে থাকে, সে থাকতে আমি ঘরে একা থাকতে পারি? আরে কাঁদছো কেন? আরে এসব কি হচ্ছে? আমি পাপী, আমি পাপী, আমি পাপী। আরে কপাল কেন ঠুকছো? কেন না আমি তোমাকে সন্দেহ করেছি। এই রোজা, শোন, এদিকে আয়। আরে আয় না, এদিকে আয়। ও পুরো তোমারই মতো। আমি ঘরে নেই বলে একা কি করে থাকবে, তাই বাইরে এসেই ও শুয়ে পড়েছে। আমার ছোট বোনটার আমার জন্য কত চিন্তা। আমার ছোট্ট বন্ধু, ভগবানের মতো স্বামী আর দেবীর মতো বোন। আমি শুধু শুধু এত ঝগড়া করেছি। হে গণেশ ঠাকুর, আমার সুবুদ্ধি এসেছে, আমাকে আশীর্বাদ করুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন শুনছো, আমরা তিনজন একসাথে থাকি বলেই সবার এত সমস্যা, এই নিয়ে এত প্রবলেম। আমি একটা কাজ করি, আমি না তোমাদের একসাথে খাওয়াই। আরে একদম না, না না না, আমাকে না, ওকে নিয়ে যাও। আরে আরে, এটা কেমন করে হয়? ওনাকে বাদ দিয়ে আমাকে একা কেন খাওয়াবে? সবাই আমরা একসাথে ও খাবো। যেটা বলছে সেটা একদম কারেক্ট। চলো চলো চলো, একসাথে খাবে, চলো। সাথী, রোজাকে তো নিয়ে এসো। রেডি আরে যাও হচ্ছে, যাও, একটু তাড়াতাড়ি চলে নিয়ে আসবে। এসো। ঠিক আছে। আরে আরে আপনি খান না। এটা আমার নয়, এটা আপনারই। ও আমার? রোজা দিদি, আমি বিয়ে করতে চাই না। এরকম কেন বলছিস? কি হয়েছে? তোর বাবা মা নেই বলে ওরা কত দুঃখ প্রকাশ করছে। এই বাচ্চাটার সদ্গতি হবার জন্য আমরা কত চেষ্টা করছি, তাই অনেক খুঁজে সম্বন্ধ নিয়ে এসেছে। আমার শোনে না তুই? চল না মা। কিন্তু একটা শর্ত আছে, ওরা আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি সব প্রশ্ন করব। আমারও ওখানে কিছু বুঝে নেওয়া খুব দরকার। ঠিক আছে, জিজ্ঞেস করে দিস, আমি তোকে সাপোর্ট করব। চল। এই কথা বল। হ্যাঁ, তোমার নাম? রোজা। কত দূর পড়েছো? ইন্টার। আর পড়লে না কেন?
একটা মেয়ের যতটা পড়া দরকার ততটাই পড়েছি। রান্না করতে পারো? এখন যেটা খাচ্ছ সেটা আমিই বানিয়েছি। বাবা, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। এই। বাকি কথা বলো তুমি করে নাও, তাড়াতাড়ি করো, ফ্যানে আমার চুল উঠছে। দেখুন মাস্টার মশাই, আরে আমার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছেলের মেয়েকে পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মেয়েরও তো ছেলেকে পছন্দ হতে হবে তাই না? এবার আমাদের মেয়ে আপনাদের ছেলেকে কিছু প্রশ্ন করবে, হ্যাঁ। তখন বুঝতে পারবে। এই জিজ্ঞেস সাথী, করো, জিজ্ঞেস সাথী, করো। এটা তুমি কি বলছো? এই তুমি চুপ করো, এরকম কিছু কখনো বলো না। হয়? আরে দাদা, আপনি চুপ করুন না, আপনি হ্যাঁ। জিজ্ঞেস করুন। আমি বিএ গ্রাজুয়েট, আর এই মেয়েটা কি পাতে ইন্টার। আস্ক ইওর কোয়েশ্চেন, আই উইল টেল ইউ, নো প্রবলেম। তুই প্রশ্ন কত রোজা? খেয়েছে রে। একটা মেয়ে কবে নারী হয় বলুন তো? একটা মেয়ে কখন নারী হয়? বুঝে গেছি, ভেরি সিম্পল। হসপিটালে যখন বাচ্চা হয় তখন নার্স তাকে দেখে বলে যে সে নারী না পুরুষ। আপনি একদম ভুল উত্তর দিচ্ছেন, ভেবে বলুন। আসলে এটা নয়, যখন একটা মেয়ে জন্ম নেয়। তুমি চুপ করো, তুমি চুপ করো, তুই মাঝখানে বলছো কেন? আরে এরকমটা নয়, প্রশ্নটা খুব কনফিউজিং, তাই বোঝাচ্ছি। কিচ্ছু বোঝে এক মিনিট, আমি যেটা বলেছি সেটাই একদম ঠিক অ্যান্সার, আর আপনি যেটা বলেছেন সেটা একদম এই, ভুল। না জানলে বলে দাও না যে জানি না। এরকম বোকা বোকা উত্তর আমরা শুনতে চাই না। হ্যাঁ, হ্যাঁ, তা দাও না। যখন একটা মেয়ে জন্মায় তখন সে 25% নারীত্ব পায়। যৌবন লাভ করলে 50% পেয়ে যায়, আর বিয়ে হবার পর স্ত্রী হয়ে 75% লাভ করে। আর শেষ অবধি মা হয়ে যাবার পর সে 100% নারীত্ব লাভ করে। এভাবেই সে সম্পূর্ণ নারীতে পরিণত হয়। হায় হায়, কি সুন্দর বলেছিস তুই রোজু। কি আমার জামাই রাজা কিছু বলবে না এবার? হ্যাঁ? বলো, কি কি বলছো? স্বভাব বেরিয়ে গেল দেখুন, নাকি? আমরা পাত্রপক্ষ, সম্মানের সঙ্গে কথা বলুন। ভেবে নাও, আমাদের এখান থেকে বাইরে চলে যেতে কতক্ষণ আর সময় লাগবে? আমরা তোমাকে যেতে বলে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ। ছি ছি, হে, আমরা কিছু না জেনে শুনেই এখানে চলে হ্যাঁ, এসেছি। কোনো মাস্টারের বাড়ি, কোনো ভদ্রলোকের বাড়ি আমি এখানে এসেছিলাম। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে হ্যাঁ। সাথী, অতিথিদের সাথে কেউ এভাবে কথা বলে? কি ব্যাপার, মুখে যা আসবে তাই বলে দেবেন নাকি? আমরা চুপ করে সহ্য করবো সব কিছু? যাবি বলছিলি না? চল 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 চল, যা বেরো এখান থেকে, বেরো। চল, 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 চল। বেরো। দেখবো তোকে কে মেয়ে দেয়। জামাই রাজা। স্যার, আমাদের সেই সুন্দর একটা ক্লাইম্যাক্স চলে এসেছে। পুরো এখানে না, তুই বিকেলবেলা সিটিজেন পার্কে আয়, পুরো সুন্দর কাণ্ড দেখাবো তোকে। ছেড়ে আছে রে। হ্যাঁ, দেখে রাখ আমার বাড়ির ঠিকানা। এসো, বলো বলো, কি করতে চাও তুমি? প্রত্যেক দিনই তোমার বদমাইশি বাড়ছে। তুমি অনাথ, আমার স্ত্রী তাই তোমাকে আশ্রয় দিয়েছে, কত বিশ্বাস করে তোমাকে ঘরে থাকতে দিয়েছে, আর ওই মহিলাকে তুমি ঠকাচ্ছ। আমি তো আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম স্যার, কিন্তু আপনি যখন বিয়ে করে এলেন তখন আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো নাই ভেবেছিলাম। যদি এটাই চাইতে, তাহলে তুমি কেন বললে যে তুমি আমার অষ্টম স্ত্রী হবে? জীবনটাকে অত সিরিয়াস নেবেন না স্যার, যতক্ষণ বেঁচে আছেন হেসে নিন। তার মানে হলো একটা বিবাহিত পুরুষের পিছনে একটা মঙ্গলসূত্র নিয়ে ঘুরে বেড়াও। তুমি এটাই বলতে চাইছো যে তুমি একটা দাম্পত্য জীবন নষ্ট করতে চাও, তাই তো? স্যার, আপনি আমার কথা না ভেবে দিদিকে বিয়ে করে ফেললেন। ও পড়াশোনা জানে না বলে আপনি দুঃখ পেলেন, ও রান্না বান্না কিছুই জানে না বলে আপনি আরো দুঃখ পেলেন। এই জন্য আমি দিদির সঙ্গে বন্ধুত্ব করে নিলাম, ওকে সব কিছু বোঝালাম, পড়াশোনা শেখালাম। করো এবার। যদি আমাকে নাই চাইতে, তাহলে এই বিয়েটা তুমি ভাঙলে কেন? বিয়ে আমি পছন্দ করি না, আর করতেও চাই না, ভবিষ্যতেও কোনোদিন করব না। এই জন্য। মানে তুমি সারা জীবন আমাকে এইভাবেই চালাবে? দেখো, আমার স্ত্রীকে যতটা ভালো মনে হয়, কিন্তু ও যদি একবার রেগে যায় তাহলে ওর থেকে কিন্তু আর কেউ খারাপ হবে না। ও যদি জানতে পারে, ও নিজেকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, আর না হলে আরে সাথী, তুমি এখানে কখন এসছো? তুমি এক্ষুনি এসেছো না? এখানে এসে তুমি কিছু শোনোনি তো যে আমরা কি কথা বলছিলাম? এমনিতে আমরা সেরকম কিছু বলছিলাম না। ও বিয়েতে রাজি হয়নি না, তার জন্য আমি ওকে বকছিলাম, মানে চলো তোমরা। অটো দাঁড়ান, বসে পড়। আমরা কোথায় যাচ্ছি? আগে অটোতে বসো। আগে বলো আমরা কোথায় যাচ্ছি? হসপিটাল। হসপিটাল? তোমার শরীর ঠিক আছে তো? ওঠো বলছি।
তোমরা দাঁড়াও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। ডাক্তারবাবু, এই সেই মেয়ে, আপনি চেক আপ করুন। চেক আপ? কেন দিদি? কোনো কথা না, যা। আমার তো কিছুই হয়নি দিদি। ঠিক আছে মা, ভয় পাওয়ার কিছু নেই, একটু চেক আপ করতে হবে, এসো। কি হয়েছে বলো? তুমি চলো, আমি বলছি। কদিন ধরে রোজাকে একটু অন্যরকম লাগছে। বলছে তুমি আর স্যার ভালো থেকো আর আমাকে ভুলে যেও না, যেন ও সব ছেড়ে কোথাও দূরে চলে যাচ্ছে। আমার কেমন সন্দেহ হলো, তাই আমি ওর ব্যাগ খুলে দেখলাম। এই দেখো, দেখো ওর রুমাল, দেখো, এই দেখো রক্ত। ডক্টর, আই এম সরি, ওর একটা সাংঘাতিক রোগ আছে এবং যেটা ও আগে থেকেই জানতো। চেক আপ করার পর আমি কনফার্ম হই ওই মেয়েটার বেশি দিন বাঁচবে না। ওগো শুনছো? জীবনটাকে অত সিরিয়াস নেবেন না স্যার। যতক্ষণ বেঁচে আছেন হেসে নিন। ওর ঘরের লোক যাতে জানতে না পারে সেই জন্য বাংলাদেশ থেকে এখানে এসেছিল। আপনাদেরও বলতে বারণ করেছিল, কিন্তু আমি। রোজা, রোজা, রোজা। আকাশে সূর্য চাঁদ যতক্ষণ থাকবে, একইভাবে আমায় বলো ভালোবাসবে। এই সাগরের ঢেউতে আমাকে খুঁজে না, চোখের জলে তুমি আমাকে পাবে না। এই জীবন খুশি ভরা, তবু যেতে হয় ছেড়ে ধরা। এই জীবনটাকে হাসিতে ভরে দাও, ভালোবাসা ছড়িয়ে দিয়ে যাও। হাসি খুশিতে থাকো, কান্নার নয়। এই জীবন খুশি ভরা, তবু যেতে হয় ছেড়ে ধরা। প্রাণ ভরে বেছে নাও এই সবুজ ধরার বুকেতে, ভয় করি না, আশ ছাড়ি না, আছি যতদিন। চাই নাই মন ছাড়তে জীবন, বাঁচার আমার নেই যে কারো। চোখের জলেতে আমাকে বেঁধে নাও, যেতে হবে আমায়, তুমি কেন বোঝো না? এভাবে তুমি দূরে আর থেকো না। এই জীবন খুশি ভরা, তবু যেতে হয় ছেড়ে ধরা।
মতো জীবন সুভাষে ভরে উঠুক আজ। লিখে রেখো আমাকে যে মনের খাতায়, পায় না খুশি জীবনে সবাই, পায় না যে প্রেম জীবনে সবাই। দূরে বহু দূরে যেতে হবে আজ, তাই ব্যথা নিয়ে মনে আজ চলে যেতে চাই। সবই কিছু সময় থাকে বাঁধা, এই জীবন খুশি ভরা, তবু যেতে হয় ছেড়ে ধরা। এই জীবনটাকে হাসিতে ভরে দাও, ভালোবাসা ছড়িয়ে দিয়ে যাও। হাসি খুশিতে থাকো, কান্নার নয়। এই জীবন খুশি ভরা, তবু যেতে হয় ছিড়ে ধরা। কি বললে? রোজা আর বেশি দিন বাঁচবে না? আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই। এত কষ্টের মধ্যে থেকে ও এতটা হাসি খুশি থাকতে পারত? এত ভয়ঙ্কর রোগ হওয়া সত্ত্বেও ও আজ পর্যন্ত কাউকে বলেনি। এটা তো ভীষণ অন্যায় হলো ভেঙ্কটেশ্বর। এই সময় ওর হাসি ছিনিয়ে নিতে চলেছে। সব কিছু জানা সত্ত্বেও আমরা ওর জন্য কিচ্ছু করতে পারবো না। আমাকে ক্ষমা করো ভেঙ্কটেশ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে সবসময় জ্বালিয়ে মজা পেয়েছি, কিন্তু আজ নিজের চোখের জল ফেলেও নিজের ভুলকে শোধরাতে পারছি না, ভুলকে ধুয়ে ফেলতে পারছি না। বেচারি মেয়ে হয়ে জন্ম নিলেও সংসারের কোনো সুখ না পেয়েই চলে যাবে, এটা ভেবেই আমার মেয়েটা রোজা জীবনে কোনো সুখ না পেয়ে ও আমাদের থেকে দূরে চলে যাবে। ও সেই ইচ্ছে অবশ্যই পূরণ করা উচিত। এই জন্য তুমি তোমার কথা মতো একটা মেয়ের সম্পূর্ণ সুখ দিয়ে তার সব ইচ্ছে পূরণ করে হলুদ কুমকুম সব রীতি মেনে তুমি তাড়াতাড়ি চলুন, রোজা আপনাকে ডেকেছে। কি হলো তোমার? চলো, ঠিক আছে। নমস্কার স্যার, আমি রোজা বলছি। কেন কষ্ট পাচ্ছেন? আমি কোথাও যাইনি, আমি আপনাদের মনের মধ্যেই বেঁচে থাকব। স্যার, একজন শিক্ষকের তার ছাত্রীকে পবিত্র দৃষ্টিতে দেখাটাই আদর্শ। সেই আদর্শকে সত্যি প্রমাণিত করতে ঈশ্বর আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন। সুন্দরকাণ্ডে সীতা অনেক কষ্টের মধ্যে থাকলেও অশোক বনেই নিজের জীবন কাটাচ্ছিলেন। আমার শরীরে ক্যান্সার আছে, এটা আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আমার কষ্ট দুঃখ সব আপনার জন্যই ভুলে থাকতাম স্যার। সুন্দরকাণ্ডে সীতা যেমন তার মনের মধ্যেই তার ব্যথাকে চেপে রেখেছিলেন, আমিও তেমনি আমার কষ্টকে বুকের মধ্যে চেপে রেখেছিলাম স্যার। কিন্তু আমার ইচ্ছা এখন পূর্ণ হবে স্যার। আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম তো কি হয়েছে স্যার, আমি আপনাদের সঙ্গেই থাকবো, দিদির খাবারের স্বাদের মধ্যেই থাকবো আমি।
দিদি যখন গান গাইবে তার সুরের মধ্যে থাকবো আমি। দিদি যে কাজই করবে তার মধ্যেই আমি থাকবো। আমার মনে রাখবেন স্যার, ঠিক আছে স্যার? আমি মঙ্গলসূত্র ভেঙে আপনার সন্তানের জন্য গলার চেন, হাতের বালা এই সব বানিয়েছি। খুব শিগগিরই আপনার মেয়ে হয়ে আমি আসছি। নমস্কার স্যার, বাই দিদি।